আমি ওই দুজন কাপুরুষের মতো নই, হবও না। লিডি সোফাটা এতটাও চওড়া নয় যে দুজন আরাম করে শুতে পারে। এক পাশে চেপে চুপে শুলে অন্য পাশে ঠিক মতো জায়গা হয় না। এহসান সৃজার নরম চুলে আঙ্গুল চালাতে চালাতে তার উন্মুক্ত লোমশ বক্ষে মাথাটা টেনে নিল। স্নেহময়ী ভঙ্গিতে চেপে ধরে খানিকটা ফিসফিস করে বলল, তোর স্পর্শ, তোর গন্ধ, তোর এই নরম চুলের অস্তিত্ব আমাকে সবসময় আঁকড়ে রাখে। এই কদিনে তুই আমার অভ্যাস হয়ে গেছিস। তুইও বাড়ি গেলে, বেড়াতে গেলে আমি একা হয়ে পড়বো। তাছাড়া আজকের পর তোকে ছাড়া থাকতে পারবো না আমি, কষ্ট হবে। এই বুকটা খালি হয়ে যাবে, বোঝ একটু। একা হবে কেন? আমার সঙ্গে যাবে। তুই নিশ্চয়ই 1-2 দিন থাকবি। বিয়ের পর তো একদিনও যায়নি। 1 সপ্তাহ থাকার অনুমতি দেবে না? কাজকর্ম ফেলে একটা সপ্তাহ থাকা সম্ভব না আমার পক্ষে, কিন্তু তোকে না করবো না, তুই থাকতে পারিস। এহসানের বুকের ধুকপুকানির শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছে সৃজা। ওর মুখ থেকে কোনো শব্দ বেরোলো না, বরং এহসানের আকুতি ভরা কণ্ঠস্বর শুনে ভেতরটা হু হু করে উঠল অদ্ভুত এক মায়ায়। হৃৎপিণ্ডটা হাতুড়ি পেটা করলো, তোলপাড় চালাতে লাগলো বৈশাখের ঝড়ের মতো। সৃজা অনুভব করলো তার গা শিরশির করছে, শরীরের প্রতিটা কোষ ব্যথা আর শীতলতার মিশ্রণে সাড়া দিচ্ছে, অথচ মুখে কোনো শব্দ ফুটল না। অস্বস্তি, লজ্জা আর প্রতিটা নিঃশ্বাসে অনুভব বলে দিল প্রেমে সে মরে গেছে, একদম মরে গেছে। সেই সময়টাতে হঠাৎ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল এহসান ওকে চাদরের নিচে, দুর্বল অস্ফুট স্বরে আওড়ালো, এখন ঘুম পাচ্ছে সোনা, তুইও ঘুমা। আদর আদর কণ্ঠস্বর স্মৃতিচারণ করলো সৃজার মস্তিষ্কটা। মায়ের প্রিয় ছাত্র থেকে বড় ভাইয়ের মতো আগলে রাখা, সেখান থেকে জীবনসঙ্গী হওয়া, আর আজ স্বামীরূপে পূর্ণাঙ্গ স্বীকৃতি দেওয়া। সৃজা অনুভব করলো ইহসানের মায়াময় স্পর্শ তাকে অদ্ভুত এক নিরাপত্তা দিচ্ছে, তার মনকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। বলছে এই মানুষটা তার, একান্তই তার। সে নাক ঘষল ইহসানের পশমে আবৃত বুকটাতে। প্রাইভেট লাউঞ্জে কাজের ফাঁকে সাময়িক বিরতির পর কাটায় বলে ইহসান তার পছন্দ মতো সাজিয়েছে এটা। এখানে তার প্রয়োজনীয় সবকিছুই থাকে, পছন্দের খাবার থেকে শুরু করে জামা কাপড়ও, তেমনি গায়ে দেওয়ার পাতলা চাদরও ছিল, যেটা এই নির্জন নিশীতে আজ কাজে লেগেছে। দুজনের গায়ের উপর আপাতত পাতলা একটা চাদর ছাড়া কিছু নেই। ঘুমে সৃজার চোখ লেগে আসছে, বড্ড শীত শীত লাগছে, কিন্তু লজ্জায় বা সংকোচে সে কিছুই বলতে পারল না ইহসানকে। এখন তো গেল, কিন্তু সকালে কিভাবে মুখ দেখাবে এই লোককে ভেবে সৃজার মন মস্তিষ্ক লজ্জায় ডুবে গেল। সকালে রশিদের ফোন পেয়ে ঘুম ভেঙেছে ইহসানের। জিজ্ঞাসা করলো আজ কয়টায় ওপেন করবে। সচরাচর 10টায় খোলা হয়, কিন্তু ইহসান আজ রেস্তোরাঁ বন্ধ রাখলো এবং বাকি স্টাফদের জানিয়ে দিতে বলল। ফোন রাখার পরই সে টের পেল সৃজাটা জ্বরে কাবু। হয়তো রাতেই জ্বর এসেছে, অথচ মেয়েটা মুখ ফুটে বলেনি ইহসানকে। আর সেও নেশার ঘুমে এতই কাবু হয়েছিল যে টের পায়নি। সারা শরীর আর পায়ের ধারে প্রচণ্ড ব্যথা সৃজার। বাইক গতরাতে পার্কিং লটে ছিল। জরাগ্রস্ত বউকে নিয়ে ওতে করে বাড়ি ফেরার যুক্তি খুঁজে পায়নি বলে সিএনজি করে বাড়ি এসেছে। হাঁটতে সমস্যা হচ্ছিল বলে গেট পেরিয়ে কোলে তুলে নিল সৃজাকে, ওর বারণ করা সত্ত্বেও। গ্যারেজে সাপ্লাইয়ের কলটাতে পা ধুচ্ছিল লিথু। আচমকা গেট খোলার শব্দ পেতেই তাকালো সে, দেখলো বউকে পাজা কোলে নিয়ে বাড়ির ভেতর ঢুকছে ইহসান শেখ। বড্ড যত্নে সে আগলে রেখেছে সৃজাকে, আর তার বুকে মুখ লুকিয়ে গলা জড়িয়ে আছে সৃজা। সেদিন ছাদে যেমন ছিল তার থেকেও বেশি অন্তরঙ্গ দেখাচ্ছে। লিথুর গায়ে জ্বালা ধরে গেল মুহূর্তে। ইহসান শেখ তার ন্যাকা বউকে নিয়ে গতরাতে বাড়ি ফেরেনি, খবরটা মিতুর কাছ থেকে পেয়েছিল লিথু। এরপর সারা রাত আর ঘুমাতে পারেনি। একটু পরপর উঠে গিয়ে দেখে এসেছে ওরা ফিরল কিনা, কিন্তু না, ওরা ফেরেনি। সেই থেকে রাগ আর হিংসেই জ্বলতে থাকা লিথুর মাথাটা দপদপ করছিল। কখন ফিরবে ওরা, আদৌ ফিরবে নাকি বউ নিয়ে হানিমুনে গেছে তার স্বপ্নপুরুষ। এসব ভেবে ভেবে ক্রোধে জ্বলা মন নিয়ে উঠোনে খালি পায়ে হাঁটতে বেরোনো। ভং ধরে নজর রাখছিল গেটের পানে, কিন্তু শিশিরের ভিজে থাকা সবুজ ঘাসে পা ফেলে বিরক্তই হলো সে। পেডিকিউর করা ঝকঝকে পাজোড়া ইতিমধ্যে কাদা কাদা হয়ে গেছে। বিরক্ত ভঙ্গিতে পা ধুতে এসেছিল এখানে, কিন্তু কে জানতো ওসব নটাঙ্কিপনা তার সামনেই পড়বে। লিথু সহ্য করতে না পেরে নিজের চুল টানলো, বিড়বিড় করে বলল, আব্বা আব্বা, তোমরা কবে আমার সতীন কাটাকে দূর করবে? আমি আর সহ্য করতে পারতেছি না। ইজানের হাইপার টেনশনের সমস্যা আছে, অবশ্য থাকবেই বা না কেন। যে লোক সারাদিন বউকে নিয়ে অতিরিক্ত উদ্ভট চিন্তা করে, সন্দেহ করে, ধূমপান করে, অ্যালকোহল পান করে, তার রক্তচাপের সমস্যা থাকা অস্বাভাবিক না, বরং স্বাভাবিকই। আজ সকালে ঘুম থেকে ওঠার পর থেকে কেমন কেমন করছিল ইজান। সন্দেহপ্রবণ হয়ে ফিগ ম্যামোনোমিটারটা দিয়ে চেক করে দেখলো প্রেশার 130-139-এ ওঠানামা করছে। দেখে আতকে উঠেছিল সে। ইজান বোকাশোকা চেহারা বানিয়ে এমনভাবে তাকালো ইসমির দিকে যেন এতে তার কোনো দোষই নেই। দীর্ঘশ্বাস ফেলে ইসমি, চোখের জল অতি কষ্টে আটকায় ধীরস্বরে বলে, আপনি আমায় মেরে ফেলেন, এরপর শান্তি হন। আমি না বলে আপনি শান্তি পাবেন না, সত্যি বলছি। ইজান বইয়ের কথা শুনে মিয়ে যায়।
সে বলার কিছু খুঁজে পায় না। অবশ্য কি বলবে, কিভাবে বলবে যে গত রাতে তার স্বপ্নে ইসমি বউ সেজে একটা সুন্দর দেখতে লোককে বিয়ে করেছে, আর স্বপ্নটা সারা রাত তাড়িয়ে মেরেছে তাকে, ঘুমাতে দেয়নি ভালোভাবে। ওসব বলবে সে? ইজান আমতা আমতা করে এই প্রথম। বউ, কাঁদো কেন? আমি কি রোবট? আপনি মজা করছেন আমার সঙ্গে? না, আপনি আমার শাস্তি দিতে এসব করেন? এই বয়সে কিসের এত টেনশন আপনার? কিসের এত ভাবনা? আমাকে নিয়েই তো যত সব বাজে বাজে সন্দেহ। দোষ যখন আমার, তো নিন না, আমাকে মেরে এরপর যা খুশি করুন, মরতে চাইলে মরুন। ইজান চুপ মেরে থাকে। ইসমি কাঁদছে, তবে যথাসম্ভব নীরবে, বুঝতে দিতে চাইছে না। কাঁদতে কাঁদতে সে ওষুধের বক্স খুঁজছে, ফোনে পরামর্শ নিচ্ছে ডাক্তারের। প্রেশার যদিও অতটা গুরুত্ব পর্যায়ে যায়নি, তবুও বইয়ের আকুলতা ইজানকে মুগ্ধ করে, প্রশান্তি দেয়। সে একদৃষ্টিতে বিছানায় শুয়ে চেয়ে থাকে ইসমির ভেজা মুখ পানে। ইচ্ছে করে ওই চকচক করা গালে ঠোঁট চুইয়ে সকাল বিকাল করে দিতে। ইজান আনমনে বলে, তোর চোখের তারায় আমার পুরো পৃথিবী বন্দি বউ। ডাক্তার একটা ঔষধ চেঞ্জ করে দিয়েছে। ইসমি ফোনে পরামর্শ নেওয়া শেষ করে ইজানের কাছে এসে বলল, শুয়ে থাকুন, আমি নিচে যাই। মকবুলকে ওষুধ আনতে পাঠাচ্ছি, উঠবেন না। ইসমি ভার মুখে কথাগুলো বলে উঠে গেল। দরজায় গিয়ে আরেকবার ফিরে এলো, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমার আয়ু সব আপনার হোক। ইসমি পার্স থেকে টাকা বের করে টাকা নিয়ে বেরিয়ে গেল। ইজান সেদিকে তাকিয়ে রয়। মেয়ে মানুষের কত রূপ, এই ভালো এই খারাপ, এই প্রেম প্রেম করছে, এই ছাকা দিচ্ছে, এই ভালোবাসছে তো এখনই মরণ চাইছে। ইজান ঠোঁট কামড়ে ভাবনায় মগ্ন হয়ে। তার সব এখন ইসমিতাকে ঘিরে, তার বেঁচে থাকাটুকু। অথচ বয়ঃসন্ধিতে একজনের জন্যে পাগল ছিল সে। 4টে বছর আগলে রেখেছিল, কুকুরের মতো ভালোবেসেছিল। অথচ সেই নাগিনী তার বিশ্বাস ভেঙে গুড়িয়ে দিয়েছিল। তাকে ছ্যাঁকা দিয়ে, তার সব কিছু নিয়ে তাকে শূন্য করে, তাকে নিঃশেষ করে দিয়ে তার ভাইকে চেয়েছিল। ছ্যাঃ, ওই হাবলির জন্যে সে কিনা সুইসাইড করতে গিয়েছিল। ধিক্কার। ইজান নিজেকেই গালি দেয় অতীত কলেজে লাইফে করা নিজের কাণ্ডগুলো কথা মনে করে। সে জানে ইস্মিতাকে কত ভালোবাসে, তবুও তার ভয় হয়, বড্ড ভয়, ছেড়ে যাওয়ার ভয়। ইজান দীর্ঘশ্বাস ফেলে। ইসমি যদিও বলে গেছে শুয়ে থাকতে, কিন্তু ধৈর্য পেল না। ফ্রেশ হওয়ার জন্য উঠল। চোখে মুখে পানি দিয়ে সে ভেজা তোয়ালটা বিছানায় ছুঁড়ে ব্রাশ হাতে নিল। এরপর বারান্দায় গিয়ে আয়েশ করে বসলো। সকালবেলা হাওয়া গায়ে মেখে দাঁত ব্রাশ করা ইজানের ছোটবেলার অভ্যাস। তখনই তার চোখ পড়ল নিচে, গেটের দিকে। ব্রাশ করা থামিয়ে সে হা করে তাকিয়ে রইল। চক্ষুকোটো থেকে বেরিয়ে আসার উপক্রম হলো। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না সে। ইজান এতটাই ভেড়া হয়েছে যে এখন বাড়ির বাইরেও রং ঢং শুরু করেছে। বউ কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ইজান বিস্মিত, থমকিত নয়ন মেলে দেখল। দারুণ প্যাশনেট ভাইব দিচ্ছে দৃশ্যটা, কিন্তু সে ঈর্ষান্বিত হলো। হ্যাঁ, ভেড়াটা নিজেকে খুব রোমান্টিক ভাবছে, কিন্তু মোটে ওকে রোমান্টিক লাগছে না। এর থেকে সুন্দর ভালোভাবে সে ইসমিকে কোলে নেয়, তবে বাইরে সবাইকে দেখিয়ে বেড়ায় না। যা করে বাড়ির ভেতরেই করে, ঘরে করে। ইজান কঠিন দৃষ্টি ছুঁড়ে মনে মনে গালি ছুড়ল। ইস্মিতা জানতো ইজান কথা শোনার লোক নয়। সে মকবুলকে টাকা দিয়ে ডিসপেন্সারিতে পাঠিয়ে ঘরে এসে দেখলো সত্যি ইজান ব্রার সাথে বারান্দায় বসা। ক্ষুব্ধ, বিরক্ত হলো সে, কিন্তু কথা বাড়ালো না। ইজানের খারাপ অভ্যাসের অনেক গুণ অনেক আছে, তার মধ্যে একটি হলো ভেজা তোয়ালে বিছানায় ফেলে রাখা। পদশব্দ কানে আসায় টুপ করে ইজান ঘর থেকে বেরিয়ে দ্রুত ঘরে ঢুকে বারান্দার দরজা আটকে দিল। ইসমি ভেজা তোয়াল শুকাতে দেওয়ার জন্য বারান্দায় যাবে, কিন্তু দরজার সামনে খাম্বার মতো ইজানকে পত্রত করে দাঁড়িয়ে পড়তে দেখে অবাক হয়ে বলল, কি ব্যাপার, দাঁড়িয়ে আছেন কেন? বারান্দায় যাব, সরুন। হুম, যাওয়া যাবে না। আশ্চর্য, আমি টাওয়াল শুকাতে দেব, আপনি গিয়ে বিছানায় শুয়ে থাকুন, সরুন। সরবো না, বললাম তো যাওয়া যাবে না। আচ্ছা, যাব না, কিন্তু কি কারণ? উত্তর না দিয়ে ইজান ব্রাশ হাতে চট করে ওয়াশরুমে ঢুকে গেল। 2 মিনিট পর মুখ ধুয়ে বেরোলো। ইসমি হাতের তোয়ালে দিয়ে ওর মুখ মুছিয়ে দিল। এরপর স্ট্যান্ডে তোয়ালেটা ছড়িয়ে দিতে যেই না পেছনে ঘুরে দাঁড়ালো, তখনই ইজান কিছু একটা ভাবলো। সে সোজা হয়ে দাঁড়িয়ে ইসমির পিঠের দিকে খানিকটা ঝুঁকলো। এরপর 2 হাত দিয়ে কোমরের কাছে আলতোভাবে ধরল। এরপর আচমকা হুট করে ওকে পাজা কোলে তুলে নিল। ইজানের গলা জড়িয়ে ভয় ইসমি চেঁচিয়ে উঠল, আল্লাহ, আপনার শরীর ভালো না, নামান আমায়। এসব কি পাগলামো শুরু করেছেন? পড়ে যাবেন আপনি, নামান বলছি। ইজান ওকে বিকট ধমক দিয়ে চুপ করিয়ে দিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। ভ্রু কুচকে ঠোঁট কামড়ে আয়না ভালোভাবে দেখতে দেখতে সে বলল, আমারটাই বেস্ট। ইসমি আগামাথা কিছুই বুঝলো না। মিতু একটা প্লেটে ড্রাগন ফ্রুট সাজিয়ে কালনাগিনী, সৃজা আর এহসান যে বাড়ি ফিরেছে সেই খবরটা বোনকে দিতে ঘরে এসেছিল, কিন্তু ঘরে প্রবেশ করে দেখলো লিথু ঘরে নেই। বোনের অনুপস্থিতি দেখে কিছুটা হতাশ হলো সে। লিথু কোথায় গেল সেটা বুঝতে না পেরে বাটিটা টেবিলের উপর রেখে বেরোতে নেবে, তখনই দরজার সামনে এসে দাঁড়ালো লিথু। মুখ অন্ধকার, চুলের গোছা এলোমেলো। কি হয়েছে তোর? এমন মুখ বানিয়ে রেখেছিস কেন? লিথু কোনো উত্তর দিল না। ঘরে ঢুকে বিছানায় বসলো তেজ নিয়ে। মিতু কিছুই বুঝলো না।
সে উত্তেজিত ভঙ্গিতে দরজা চাপিয়ে এসে বোনের পাশে বসলো। নিজের মতো রসিয়ে রসিয়ে বলল, যাকে কোথায় গেছিলি জেনে আর কাজে নেই, তোকে একটা খবর দিতে এসেছি। খবর শোন। কি খবর আনলে? খবর তো দারুণ। এহসান শেখ তার ন্যাকা বউ ফিরে এসেছে। জানিস কি নাটকীয় দৃশ্য দেখলাম। ভাইয়া বউকে কোলে নিয়ে সোজা ঘরে উঠে গেল, যেন দুনিয়ায় আমরা কেউ নেই। ব্যঙ্গ করে বলল মিতু। বলা মাত্রই আচমকা লিথুর মুখ কুঁচকে গেল, গলার স্বর আগুনের মতো জ্বলে উঠল। নিজের চুল শক্ত করে ধরে মিতুকে প্রায় চিৎকার করে বলে উঠল, কি জাদু করেছে ওরে ওই সাপিনি, যে কোলে নিয়ে নিয়ে ঘুরে ঘুরে করে পা মাটিতে রাখতেই দেয় না। আমার কিন্তু সহ্য হইতেছে না। আর আপা, ইহসান কেমনে ওই মায়েরা এত ভালোবাসে? নাটক করে বুঝছিস। আমাগো জামাই যেন ভালোবাসে না আর কি। যত সব ঢং, গা জ্বলে। তাহলে আমার কেমন লাগে বুঝো। এতদিন ধইরা তোমাদের আশায় চুপ ছিলাম, কিছুই করি নাই। তিল তিল কইরে ধৈর্য ধৈর্য জামায় যাচ্ছি। কি লাভ হচ্ছে? চোখের সামনে রং ঢং দেখা ছাড়া। মরিয়া হইয়া যাইতেছি, সে কিনা তার সব ভালোবাসা ওই সৃজার জন্য ঢেলে দিচ্ছে। আমার চেয়েও কি এমন বেশি আছে ওই হারামজাদির মেয়ের? লিথুর চোখের কোণে ক্রোধের জল জমে। মিতু ওকে সামলানোর জন্য এগিয়ে যায়, যদিও ছোট বোনটার মেজাজের জন্য লিথুকে সে খানিকটা ভয় পায়, তবে বেশ আদরেও রাখে। বোনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। আহা, এত রাগ করছিস কেন? রঙ্গলীলা করছে, করুক। পুরুষ মানুষ হুঁশ হারায় মেয়ে দেখলে। সেখানে এই নাগিনী তো ভাইয়ার বউ হয়। তুই ওভার রিয়াক্ট করিস না। আম্পা তো শ্বশুর মশাইকে চাপ দিতেছে। এক ডায়লগ আর কত? আব্বা খালি চাপই দিয়া যাইব। ওই বুইরা কিছু করছো আদৌ? এক কাজ করো, তোমরা আমারে কবরে পাঠাইয়া দাও, তাহলে আর কিছু করতে হইব না। একটা মানুষের বউ হইতে চাইতেছি কবে থেইকা, অথচ এতদিনও তোমরা তা দিতে পারলা না আপা। ক্রোধে ফুঁসে উঠে লিথু। মিতু আর কিছু বলার সাহস পায় না। তার খারাপ লাগে বোনের কান্না দেখে। ইচ্ছা করে সৃজাকে ঘাট ধাক্কা দিতে, বের করে দিতে এহসানের জীবন থেকে, নয়তো মেরে ফেলতে। তার বোনটাকে ওরা কতটা কষ্টে রেখেছে। আজিজ শেখ আশা দিয়েও তেমন কিছুই করছে না। বাবাকে জানাতে হবে এসব। মিতু বোনকে সান্ত্বনার বাণী দিয়ে উঠে নিজের ঘরে যায়। এদিকে লিথু ভেঙে পড়ে কান্নায়, ফিসফিস করে বলে, তোমারে আমি এমন করে পাইতে চাই নাই ইহসান শেখ, কিন্তু তুমি আমারে পাইতে বাধ্য করবা। তোমার বউকে সরাতে হলে সবার। আমি যা চাই তা সব সময় পাই, এবারও পাবো। না পাইলে কাউরে শান্তি দিই না, তোমারেও দিব না। সৃজাকে পাজাকোলা নিয়ে বাড়ি ঢুকছে এহসান। খবরটা দ্রুতই বাড়ির চাকর বাকর থেকে শুরু করে সালেহা বেগম, আজিজ শেখের কান পর্যন্ত পৌঁছে গেছে। ঘর থেকে তিনি জোরে বদমাইশ গালি ছুড়লেন, যা এহসানের কান অবধি পৌঁছে গেল। সে অবশ্য এসবের তো আক্কা করেনি। তার বইয়ের সমস্যা সে ছাড়া বুঝবে কেউ? কে কি বললো বা করলো এসব গুনার সময় নেই ওর। তাছাড়া বাপ নামক লোকটার কথা ধরারই বা কি আছে? সে কি সাধু পুরুষ? নিজের যৌবনের কুকর্ম ভুলে গেছে? তার মার জীবনই তো জাহান্নাম বানিয়ে ছেড়েছিল। এখন বুড়ো বয়সে নাটক, চোরের মুখে ধর্মের বাণী। এহসান তাচ্ছিল্য বলে হাসে। বাপের কিছু গুণ তারা সব ভাইয়েরাই পেয়েছে। ইজহান, সে এমনকি ইনজানও। বলা যায় ইনজান তার বাপকেও ছাড়িয়ে যাবে। মেজোটা অবশ্য অতটা নয়। সে কিছু গড়পড়তা পুরুষের মতো বউয়া শ্বশুরের কথায় তাল মেলানো পাবলিক। তেমন কোনো ব্যক্তিত্ব নেই ওর শ্বশুরকে তেল মারা ছাড়া। ইহসান বুকে জমে থাকা দীর্ঘশ্বাস ছাড়ে। সৃজাকে নিয়ে ঘরে এসে ওকে সোফায় বসিয়ে প্রথমে ওকে পানি খেতে দিয়ে নিজে লেগে পড়ে ঘর গোছানোর কাজে। বিছানা ঝেড়ে ঝুড়ে নতুন বেডশিট ফেলে ঘর ঝাড়ু দিয়ে শাওয়ারের জন্য পানি জমা করলো। অতঃপর সৃজার জামা কাপড় বের করলো। ওকে বলল, কষ্ট হবে জ্বর শরীরে, কিন্তু শাওয়ার নেওয়া উচিত। আমি কি সাহায্য করব? সৃজা ওর দিকে তাকাতে পারল না। দুপাশে মাথা নেড়ে না বোধক উত্তর দিল সে, কিন্তু নিজে নিজে উঠে দাঁড়াতে গিয়ে মাথা ঘুরে গেল ওর। এহসান ধরে ফেললো ওকে। সৃজা থতমত খেয়ে বলল, ঠিক আছে, আমি পারবো। এহসান ধমক দিল। এরপর হাতগুলি ওকে পাজা কোলে তুলে নিল। যেতে যেতে বলল, শুটিং স্পটে নেই তুই, আছিস স্বামীর ঘরে। সারা রাত এই আমার বুকে পড়েছিলি, সব দেখেছি। মস্তিষ্কে সেট হয়ে আছে, কিন্তু এখন খোলা খোলা অস্পষ্ট। একটু পর যখন মনে পড়বে কোথায় তোর কি আছে, গুনে গুনে বলবো। এখন অসুস্থ শরীরে লজ্জা শরম ভুলে যায়। আমি তোকে সামাল নিতে হেল্প করি।
সৃজা হতভম্ব ও লজ্জায় পাথর হয়ে গেল। এহসান নিজের অনুভূতি উত্তেজনা সব একপাশে সরিয়ে চাপা দিয়ে ওকে যত্ন করে গোসল করতে চেঞ্জ করতে সাহায্য করলো। খুনসুটি করে ওকে আরো অপ্রস্তুত করে দিল না। সৃজা ওই সময়টাতে লজ্জায় মাথা নিচু করে রাখলো। ভুল করে একবার তাকাতেই চোখ পড়ল এহসানের বুকে, ঘাড়ে আঘাতের চিহ্ন। সুন্দর ফর্সা পশমে আবৃত বুকের এই অবস্থা দেখে সৃজার কান্না পেয়ে গেল। কি করেছে সেই সব? দাগ বসে গেছে একেবারে। সৃজা অপরাধী মুখ করে আনমনে হাত বুলিয়ে দিয়ে কাপা স্বরে জিজ্ঞাসা করলো, তোমার কি বেশি লেগেছে? তখনই চোখাচোখি হয়ে গেল দুজনা। সৃজার চোখে জমা অশ্রু দেখে এহসানের মুখ গম্ভীর হয়ে গেল। হুম, মিথ্যুক। তোর লেগেছিল? না। মিথ্যুক। সৃজা চোখ তুলে চাইল। এহসানের ভেজা বুকে ও দৃষ্টি স্থির হলো। ফোঁটা ফোঁটা পানি গড়িয়ে পড়ছে। ছোট ছাটা চুলগুলো এলোমেলো ভেজা। সৃজার দৃষ্টি অনুসরণ করে একটু এগিয়ে এলো এহসান। ফিসফিস করে বলল, তোর আঘাতগুলো সুখের ব্যথা জান, আরেকবার দিবি? এবার মস্তিষ্ক সজাগ আছে। জরাগ্রস্ত সৃজা ঘরে ডুবে গেল। এহসান ওর উন্মুক্ত কোমর ছুঁয়ে কণ্ঠমণিতে চুমু খেলো গভীরভাবে। শীতদারাবে প্রচণ্ড শীতল স্রোত বয়ে গেল। ঝড় খেললো বুকের ভেতর। সৃজা আঁকড়ে ধরল এহসানকে। গত রাতের আঁচড় দেওয়া পিঠে পড়ল নতুন আঁচড়। সৃজা অস্থির হয়ে উঠল। এহসান তার হাসকি স্বরে অভিযোগ না করে অনুমতি চাওয়া স্বরে বলল, Should we try a French kiss? I have always wondered how it feels. Wanna try? জ্বর হবে তোমার। এহসান ঠোঁট দখলে নেওয়ার জন্য ব্যতিব্যস্ত। এই সময় এমন একটা কথা শুনে উত্তেজিত সে বলে উঠল। হোক। সৃজার গায়ে তাপমাত্রার পরিবর্তন নেই। ইহসান ওকে খাবার আর ওষুধ খাইয়ে ওকে কিছুক্ষণ রেস্ট করতে দিয়ে পাশে বসে জলপট্টি দিয়ে দিল। সৃজা চোখ বন্ধ করে আছে। তার বুকের ভিতর ধুকপুকানি বেড়েছে। ওই ঠান্ডা পুরুষালী হাতের রুক্ষ ছোঁয়ায় বারবার শিহরিত হচ্ছে, তবুও নড়চড় করছে না। মাথার ভিতর ঘুরছে গত রাতের অসংখ্যময় মুহূর্ত। একটু আগের ফ্রেঞ্চ কিস, কিভাবে প্রশ্রয় দিয়ে ফেললো এই লোকটাকে, যে কিনা গত রাতে মদ্যপ অবস্থায় ছিল। একটু আগে ওয়াশরুমে শাওয়াররত অবস্থায় ছিল। সৃজা হঠাৎ কাঁপা কাঁপা গলায় বলে উঠল, তুমি আর কখনো সব গিলবে না। এহসানের জলপট্টি দিতে থাকা হাত থমকে যায়। বাঁকা হেসে সৃজার কানের কাছে মুখ নিয়ে বলে, কেন? তুমি নিয়ন্ত্রণ হারালে মারাত্মকভাবে হারাও, সামলাতেই পারি না। আচ্ছা তাই? হুম। তা কেমন লাগলো স্বামীর আদর? ভালোভাবে দিয়েছিলাম? কিছু কি মিস করেছি? সকাল থেকে বেশি কিছু মনে পড়ছে না, তবে শুধু এটুকু মনে আছে, লাল মন যতটা না খারাপ করেছে তার চেয়ে তুই বেশি খারাপ অবস্থা করে ছেড়েছিস আমায়। তার প্রমাণ নেই যে কামড় দিয়ে ঘাড়ের মাংস ছিঁড়ে ফেলেছিস, আর একটু আগে তো ঠোঁটটাই। মাঝরাতে যে মানুষটাকে জরাগ্রস্ত দুর্বল অবস্থায় বমি করে গা ভিজিয়ে দেওয়ার পরে ও লোকটা টু শব্দ না করে সবার আগে অস্থির হয়ে জিজ্ঞাসা করে, জান তুমি ঠিক আছো? প্রতিউত্তর কি হতে পারে? এক পৃথিবী মুগ্ধতা নিয়ে তাকিয়ে থাকা ছাড়া। আকৃষ্ট হয়ে পড়ে সৃজা। তুই থেকে ডিরেক্ট তুমি। চোখে মুখে ফুটে ওঠা আর্তনাদ চোখ এড়ায় না ওর। চেপে রাখা ব্যাকুলতা বুঝে সে টের পায় তরঙ্গ বইছে হৃদয়ে, ডুবে যাচ্ছে গভীর সমুদ্রে। ওই কণ্ঠস্বরের ব্যাকুলতা তখন মেরে ফেলে সৃজাকে। বিস্মিত হয় সে প্রচণ্ডভাবে, আফসোস হয় ভীষণ। সৃজা দুর্বল স্বরে জিজ্ঞাসা করে, তোমার গায়ে বমি করে দিয়েছি, ঘৃণা হচ্ছে না? আজে বাজে কথা ছাড়া আর কোনো কথা নেই তোর? জ্বরে পুড়ে যাচ্ছিস, পেটের খাবার সব বের করে দিচ্ছিস, টেনশনে আমার দম বন্ধ হয়ে আসছে, আর তুই জিজ্ঞেস করছিস আমার ঘৃণা হচ্ছে কিনা? সৃজা তাকিয়ে রয় দুর্বল চোখে। এহসানের গালে হাত রাখে। উষ্ণতা ছড়িয়ে পড়ে চামড়ায়। এহসান ওর হাত দুটো মুঠোয় নিয়ে চুমু খায়। এভাবে তাকালে আমি পুড়ে যাই, তাকাবি না এইভাবে। গেঞ্জিটা চেঞ্জ করে ফেলো, গন্ধ লাগছে। এহসান চেঞ্জ করে কাপড়টা বিনে রেখে ফ্রেশ হয়ে আবার ওর কাছে ফিরে আসে। হাত মুখ মুছিয়ে ওষুধ খাইয়ে চাদর টেনে শুইয়ে দিয়ে ও শিওরে বসে জলপট্টি দিতে থাকে। ঔষধের প্রভাবে সৃজা চোখ খুলে রাখতে পারে না, তবুও সে টেনে চেয়ে থাকে। এই জীবনে যত্ন আত্মি সে খুব কমই পেয়েছে। খুব ছোটবেলায় হঠাৎ একদিন এগুলো থেমে গেছে। দুর্ঘটনায় মায়ের মৃত্যু, আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই করা এলিজা, আর স্ত্রী সন্তানের নির্মম দশায় ভেঙে পড়া নাইমুর সাহেব সঠিক বিচার না পেয়ে যখন ব্রেন স্ট্রোক করে প্যারালাইজড হয়ে গেলেন, সেদিনই সৃজা বুঝে গিয়েছিল সবকিছুর মেয়াদ এবার ফুরালো। আদর যত্ন নামক স্নেহগুলো সেই ছোট্ট বয়সে জীবন থেকে হারানোর পর ফিরে পাবার আশা করেনি কখনো, বরং দেওয়ার চেষ্টা করে গেছে বাবাকে, সৃজাকে। নীলুফুপি প্রচণ্ড ভালোবাসে ওদের, কিন্তু সত্য তো এটাই যে কোথাও না কোথাও কিছু ফাঁকা থেকেই যায়। তাই এহসানের থেকে পাওয়া এই সকল যত্নানুভূতি সৃজাকে টেনে নেয় অদ্ভুত মায়ায়। 5 দিনের অসুস্থতার সময়টাতে সে অনুভব করেছে এহসান শেখকে। চেয়ে চেয়ে দেখেছে লোকটার অস্থিরতা, পাগলামো আর দুশ্চিন্তা। আদর যত্নের সাথে ভালোবাসা নামক দামি জিনিসটাও খুঁজে পেয়েছে স্বামীর দৃষ্টিতে। দুটো মানুষ পাশাপাশি থাকলে তাদের মধ্যে মায়া মোহ অনুভূতি তৈরি হতে বেশি সময় লাগে না।
আর সেখানে যদি একবার প্রেম ছুঁয়ে যায় তাহলে ভালোবাসা এমনিতে হৃৎকুঠুরিতে কড়া নাড়ে। সৃজার ক্ষেত্রে তাই হয়েছে। সে বুঝে পায় না মাস কয়েক আগেও যে লোকটাকে স্বপ্নেও জীবনসঙ্গী হিসেবে ভাবতে পারেনি, এখন সেই লোকটাকে ছাড়া নিজেকে কেমন শূন্য শূন্য লাগে, একাকিনী মনে হয়। স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে ওঠার পর এই শূন্যতাটা যেন আরও বেড়েছে। সারাক্ষণ মনে হয় এহসান তার চোখের সামনে থাকুক, তার কোলে মাথা রাখুক, দুষ্টু মিষ্টি কথায় ভুলিয়ে রাখুক পুরোটা সময়। কিন্তু দিন দিন চাওয়া পাওয়া বাড়লেও মুখ ফুটে সেগুলো বলতে এখনও বড্ড সংকোচর। মনের কথা বলার চেয়ে ঝগড়া করাটা ওর কাছে বেশ সহজ মনে হয়। এহসানের অনুপস্থিতির সময়টুকুতে তার শার্টে নাক ডুবিয়ে ঘ্রাণ নিয়ে নিজেকে বোঝায় সৃজা। বদলোকটা তার মনেই আছে, মিশে গেছে তার অস্তিত্বে কদিনেই। অবশ্য মিশবেই বা না কেন। সৃজার ইদানিং আফসোস হয় ভীষণ। গত 7টি বছরে সে কেন টের পায়নি মানুষটার মনের খবর। তাহলে হয়তো শাসন বারণের পাশাপাশি কিছু মিছু ভালোবাসাও আদায় করে নিতে পারত। জ্বর থেকে সেরে ওঠার পর 5 দিন পেরিয়েছে। কথাস্বরূপ এহসানের কাছ থেকে সৃজা বাড়ি যাওয়ার বায়না ধরেছে। এহসান অনুমতি দিবে কি? সে একদম চুপ মেরে গেল। দিন দিন সৃজার প্রতি মারাত্মক দুর্বল হয়ে পড়েছে সে। তাই চাইছিল না সৃজা তার কাছ থেকে দূরে থাকুক একটা দিনের জন্য। তবে সেটা মুখে প্রকাশ করলে স্বৈরাচারী আচরণ হয়ে যাবে ভেবে মুখ ফুটে বারণ করলো না। তবে সৃজা বুঝে গেল। এহসানের অসন্তোষ চেহারাটার দিকে তাকিয়ে ওর বুক ভার হয়ে এসেছিল। এহসান কোনো কিছু না বলেই শুকনো মুখে রেস্তোরাঁয় চলে এসেছে সকালে। তার মেজাজ খারাপ। বাড়িতে থাকলে প্রকাশ করে ফেলবে, তাই বেরিয়ে এসেছে। রোদ্দুরে ছেয়ে আছে চারিপাশ, বাতাসে খেলা করছে গাছগাছালিতে। পুকুরে ডোবা মাছেরা খেলা করছিল লাফিয়ে লাফিয়ে। স্নিগ্ধময় এক সময়, আদর আদর দুপুর। রোদে বসে ভেজা চুল শুকাতে থাকা সৃজার মন ভালো নেই। ওর বাড়ি যাওয়া নিয়ে ঘট পেকে আছে। এহসান চাইছে আবার চাইছেও না ওকে ওই বাড়ি যেতে দিতে। অনুমতি দিচ্ছে আবার দিচ্ছেও না। সৃজা ওর মনের ভেতর কি চলছে বুঝতে পারছে না। সকালে বাড়ি যাওয়ার কথাটা জিজ্ঞাসা করতে কেমন অদ্ভুত ব্যবহার করলো। সেই থেকে সৃজা অস্থির হয়ে আছে। ও কল করলো এহসানকে। আমি বাড়ি যাব না। তোর বাড়ি, তোর পরিবার, যাবি না কেন ওদের কাছে? অবশ্যই যাবি। আমি তো না করিনি, অবশ্য না করব বা কেন? তুই যাবি আগামীকালই, দ্যাটস ফাইনাল। কথার মাঝে এরকম খোঁচা মিশিয়ে অনুমতি দিচ্ছ? লাগবে না অনুমতি, আমি যাব না তোমাকে ছাড়া। ওই, আমি তোকে বেশি বেশি আদর দিই বলে আমাকে কুকুর ভাবিস? আমায় ছাড়া কেন যাবি না? শোন, আমি এহসান শেখ ভালো মানুষ নই, তুই চিনিস না আমায়। ভালো রূপে আছি তাই থাকতে দে। খারাপটা সামনে আনলে ঘৃণা করতে বাধ্য হবি, যেটা আমি মরণেও চাই না। এহসান ফোন কেটে ছুঁড়ে মারল সোফায়। বড় বড় শ্বাস নিয়ে মাথাটা চেপে ধরলো। এসব কি হচ্ছে তার সাথে? ও গড, সে কেন এত উদ্ভট আচরণ করছে? এহসান পরনের শার্টের বোতাম খুলে এসি টেম্পারেচারটা নামিয়ে দিল আরও। মাথা এলিয়ে বসলো সোফায়। ইন্টারকমে রশিদকে ডেকে পাঠালো। তখনই হাজির হলো সে। এহসান তাকে ফ্যাঁসে গলায় জিজ্ঞাসা করলো, ড্রিঙ্ক আছে স্টকে? বিয়ার, শ্যাম্পেন, এনিথিং? বিয়ার? সব নিয়ে আসো, ট্রাই করব। আপনি তো খান না এসব। এখন থেকে খাবো, রোজ। ব্যবস্থা করবে তুমি, গট ইট? রশিদ হা হয়ে গেল। এহসানকে কখনোই সে এসব খেতে দেখেনি। আজ কেন? সে ভয় মনে নিয়ে কৌতূহলী হয়ে প্রশ্নটা করে ফেলল। কিছু নিয়ে চিন্তিত স্যার। চিন্তিত? এখন কি? আচ্ছা, চিন্তিত। এখন কি করবে তুমি? আমার চিন্তা দূর করে দেবে? তাহলে আসো, এসে আমার কোলে বসো, মাথায় উঠে নৃত্য করো। আমি যাই স্যার। এক প্রকার পগার পার হলো রশিদ। কিছুক্ষণ পর এলো বিয়ারের 2টো ক্যান নিয়ে। পিন্ট গ্লাস সাজিয়ে দিয়ে এহসানের সামনে রাখলো। এরপর একপাশে ট্রে নিয়ে দাঁড়িয়ে রইল। এহসান পানি খেতে খেতে ওকে এভাবে ওয়েটারের ন্যায় দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, খাম্বার মতো দাঁড়িয়ে আছো কেন? বিয়ার ট্রাই করবে? ট্রাই করে লাভ নেই। যখন বইয়ের বিরহে ভুগবে তখন ট্রাই করো। এখন যাও। একটা খবর দেওয়ার ছিল। কি? অনিকের অবস্থা ভালো না। অনিককে? আপনার ফুপুর ছেলে, যাকে মেরে তক্তা বাড়িয়েছিলেন, পাঁজরের হাড়ে ক্ষয় ধরেছে। ওই বাসটার ভোগে যায়নি এখনো? আমি তো ভেবেছি 3 হাত মাটির নিচে কবেই পৌঁছে গেছে। এহসানের একমাত্র কুটনি ফুপু অনিতা বেগমের মাতাল নেশাখোর ইফটিজার চাঁদাবাজ গুন্ডা প্রকৃতির ছেলে অনিক, তার ফুফাতো ভাই। খুব কম বয়সে নষ্টামি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেলেও কেউ তাকে আটকায়নি, বারণ করেনি কখনো কখনো অপরাধ করতে। আজিজ শেখ তো আরও খুশিই ছিল। এরকম সন্ত্রাসী ভাগ্নে থাকলে লোকে তাকে ভয় পাবে, সমীহ করে চলবে ভেবে ডান হাত বানাতে চেয়েছিলেন। রাস্তাঘাটে নোংরামো করতে করতে শেখ বাড়িতেও আধিপত্য করার সুযোগ পেয়েছিল অনেকেই আজিজ শেখের কারণে। আর এই সুযোগ কাজে লাগিয়ে সে ক্লাস 10-এ পড়া পুনমের দিকে কুনজর দিয়েছিল। পুনমের ওয়াশরুমে গোপন ক্যামেরা ফিট করে ওর গোসলের ভিডিও ধারণ করেছিল। এহসান জানতে পেরে বেধড়ক মেরেছিল সেদিন অনেককে, কিন্তু আজিজ শেখ এসবে গা করেনি। ভাগ্নেকে অবিশ্বাস না করে পুনমকে অবিশ্বাস করেছিলেন এবং ঝামেলা এড়াতে বিয়ে দিয়ে দিয়েছিলেন।
ফলে শেখ বাড়িতে অনেকের আনাগোনা ছিল। শুধু তাই নয়, সবসময় সব ব্যাপারে নাক গলানোর চেষ্টা করত। এহসান তাকে কশ্চিনকালেও পছন্দ করত না, সহ্য করত না। যেমন তাদের বিয়ের দিন সন্ধ্যায় আজিজ শেখের সাথে কথা কাটাকাটির সময় বাপ ছেলের মধ্যে নাক গলাতে এসেছিল অনেক। সৃজাকে ফকিন্নিজি, বাজারি, লোভী মেয়ে ছেলে বলেছিল, গায়ে পড়ে ওর সাথে লাগতে এসেছিল। সহ্য করতে পারেনি এহসান। পুরনো ক্ষোভ ক্রোধ মাথাচাড়া দিয়ে উঠেছিল। অনেককে মেরে আধমরা করে হাসপাতালে পাঠিয়ে সৃজাকে ঘরে তালাবদ্ধ করে সে শপিং করতে বেরিয়েছিল। আজ প্রায় 1.5 মাস অনেক হাসপাতালে ভর্তি। সেই থেকে ভয়ে ফুপু এবারই আর আসে না। কথাগুলো মনে পড়া এহসান একদোলা থুতু ফেলে ক্ষোভিত গলায় বলে, জানোয়ারগুলো সহজে মরে না, এটাই চিরন্তন সত্য রশিদ। ঠিক বলেছেন স্যার। এখন যাও। রশিদ চলে যাওয়ার পর এহসান বাঁকা হাসলো। অনেকের নিয়তির কথা ভেবে পরক্ষণে চিন্তা ঢুকলো মনে। অনেককে সৃজা চেনে না, নামও জানে না, এই ঘটনাও জানে না। বাড়ির প্রত্যেককে হুমকি দিয়ে রেখেছে সে। কেউ যদি এসব সৃজার কানে তুলে তাহলে তার জিভ ছিঁড়ে নিবে, সেটা তার বাবা হলেও। ভয়ে তাই কেউ সৃজাকে বলেনি এই ঘটনা। এমনকি মিতু, লিথু বা ইজহানও সাহস করেনি। ব্যাড রেকর্ড এহসানের বেশ ভালোই আছে, তাই সে কোনো ক্রমে চায় না সৃজা এসব জানুক। মেয়েটা ওকে নিয়ে অন্যরকম ধারণা পুষে রাখে মনে। এইসব শুনলে যদি ওকে ভুল বুঝে দূরে সরে যায়, ঠিক হবে না। উত্তপ্ত মেজাজের এহসানের নজর পড়ল বিয়ারের ক্যানগুলোর ওপর। মাথায় ঘুরপাক খেল সৃজার বিনীত কণ্ঠস্বর। তুমি আর কখনো ওসব গিলবে না। মনে পড়তেই উঠে গিয়ে ক্যান দুটো বিনে ফেলে দিল এহসান। 1 বোতল ঠান্ডা পানি শেষ করলো। যদিও সে ভীষণ ঈর্ষান্বিত হচ্ছে, তবুও মন ঠিক করলো সে। বিরহ কষ্ট অনুভব হলেও সৃজাকে ওই বাড়িতে যেতে নিষেধ করবে না, এটা তার স্বভাব বিরুদ্ধ। এরকম করলে ইজহানের সাথে তার পার্থক্য কই? সে তো আলাদাই হতে চায় শেখদের থেকে, পারলে সবার থেকে, শুধুমাত্র সৃজার থেকে না। 7 বছর আগে সৃজা যখন ইহসানকে আঁকড়ে ধরে কাঁদছিল, ওর সেই অশ্রুবিন্দু দেখে সে প্রেমানুভূতিতে ডুবেছিল। তবে আজকাল মনে হয় সেটা ভুল। বরং সৃজাকে প্রথম কাঁদতে দেখেছিল ওর মায়ের মৃত্যুর দিন। সে সেদিনই প্রেমে পড়েছিল ওই কোমল সরল মেয়েটির। কিন্তু বয়সের অপরিপক্কতা, পারিপার্শ্বিক পরিস্থিতির অবনতি আর দ্বিধান্বিত অনুভূতিদের জোয়ারে সে হয়তো ব্যাপারটা টের পায়নি। তবে যেটাই হোক না কেন, ওই অপরিপক্ক বয়সে ওর কান্না ওই এহসানের হৃদয় ছিনিয়ে নেওয়ার কারণ। তাই ওই দোষেই ওকে এহসানের হৃদয়ে আমৃত্যু বন্দী হয়ে থাকতে হবে। সৃজার মন এমনভাবে দখলে নিতে হবে যেন পৃথিবীর কোনো শক্তি ওকে ছিনিয়ে নিতে না পারে। এর জন্য মেয়েটাকে পুরোপুরি স্বাধীনতা না দিক, ন্যূনতম ছাড় দিতেই হবে। সে বেশ ভালোভাবে জানে পাখিকে খাঁচায় বন্দি করে রাখা যায়, কিন্তু তাকে পোষ মানানো যায় না। ফাঁক পেলে সে উড়ে যায়। অথচ পাখিটাকে স্বাধীনতা দিয়ে, আদর দিয়ে, দানা পানি খাইয়ে বেড়ে উঠতে দিলে পাখিটা খুব সহজেই পোষ মেনে যায়, ছেড়ে গেলেও ফিরে আসে বারবার। আর অর্ধাঙ্গিনী যখন নিজ মুখে একবার স্বীকার করেছে শিশির বিন্দুর ন্যায় টপ টপ করে পড়ছে তার প্রেমে, পুরোপুরি ফেলতে তাই ছাড় দেওয়া যায়। একচুল ভুলও সে করতে চায় না ইজহানের মতো, বাপ নামক কলঙ্কিত পুরুষটির মতো। ইহসান ঢকঢক করে আরও 1 গ্লাস বরফ ঠান্ডা পানি গিলে অর্থ মস্তিষ্কটাকে সান্ত্বনা দিতে যেন বসে রয় চোখ বুজে। অন্যদের কাছে সৃজা কি জানে না সে, কিন্তু তার কাছে এই মেয়েটা তার একমাত্র গোপন চাওয়া, তার হাহাকার বুকের এক বুক প্রশান্তি, তার দুঃখ চাপা মনের বেঁচে থাকার কারণ, তার হৃদয়ের প্রস্ফুটিত ফুল। এহসান ফোন করলো সৃজাকে, অনুমতি দিয়ে দিল। শুনে সৃজা প্রচণ্ড খুশি হলো। আদর আদর কথা বলল ফোনেই, চুমু বিনিময় হলো দুজনার। এহসান ওকে খুশি দেখে এক ফাঁকে তিরিক্ষি কণ্ঠে প্রশ্ন করলো, কিন্তু তুই চলে গেলে আমার কি হবে? তোকে ছাড়া আমি রাত কাটাবো কিভাবে? ঘুম তো আসবে না। তোমাকে রেখে আমি যেতে চাইনি। এলিজা ফুপি তো সেই কবে থেকেই বলে আসছে, তুমি তো মানা করো। তাই তো বলেছি সঙ্গে চলো, 2 দিন থেকে আসো। ওই 2 দিন আবার কি? আমার তো প্রতি রাতে তোকে চাই। তোদের বাড়িতে যেতে চাই না, কারণ আমার অনেক কাজ। তাছাড়া তার চেয়ে বড় কথা, নিজের ঘর ছাড়া আমার কোথাও ঘুম আসে না। সত্যি বলতে তোর চেয়েও বড্ড আপন আমার ঘরটা। এই মানুষটা কি শুরু করলো এক বাড়ি যাওয়া নিয়ে। এই তো অনুমতি দিল খুশি মনে, প্রেমে প্রেমে কথা বলল, তুই আমার সব বলল। এখন পোল্টি নিয়ে বলছে সৃজার থেকে নিজের শোবার ঘরটাই তার বেশি আপন। এতই যখন আপন তাহলে থাকুক ঘর নিয়ে। ওর না থাকা এত হাপ বিত্তেশ করছে কেন? 2 নাম্বারই লোক। সৃজা অভিমান ভরা গলায় ঝাঁঝালো স্বরে শুধালো, আচ্ছা তাই? আমি তোমার কেউ না? ঘর আপন, ভালো তো, নিজের ঘর নিয়েই থাকো। আমি বাপের বাড়ি চলে যাব। রাতে কিভাবে ঘুমাবে সে তোমার ব্যাপার। আরে বউ, রাগ করছিস? সরি, রাগ করছো কেন? কলিজা শুকিয়ে যায় তো। আমি তো কথার কথা উপমা দিলাম জান। তুই সরি, তুমি তো পুরোটাই আমার। অত্যন্ত বিশ্রী আর বোকা বোকা শোনাচ্ছে কথাগুলো ইহসান ভাই। মুখ ফসকে ভাই ডেকে ফেলায় জিভ কাটল সৃজা। তখনই ওপাশ থেকে টেবিলে চাপড় দেওয়ার শব্দ ভেসে আসলো, সঙ্গে তীক্ষ্ণ আর লাগামহীন কথার বাণী। কান লাল করে ফেলবো বেয়াদব। স্বামীকে ভাই ডাকিস?
বুকের নিচে পড়ে রাতে যখন আছড়ে কামড়ে একাকার করিস সামলাই কে? যখন জান কুত্তা বলিস তখন মনে থাকে না আমি তোর ভাই নাকি হে আল্লাহ, রহম করো। এই অভদ্র লোককে কেন আমার কপারে জুড়ে দিয়েছো? ছি ছি, কথাবার্তা কি ছিরি, নষ্ট লোক। যতবার ভাই ডাকবি। কথাটুকু সম্পূর্ণ করার আগে সৃজা অসন্তোষ নিয়ে বলে উঠল, তোমার বাচ্চাকে মামু ডাকতে শিখাবো। তোর মতো চুনোপুটি নিবি প্রতিশোধ? তাহলে হয়েছেই, তোকে আর বাচ্চাকে মুখ বন্ধ করে মামি বানিয়ে বসিয়ে রাখবো। নিষ্ঠুর একটা। হাসছে ভালোর মহারানী। আসলেই তুই চূড়ান্ত খারাপ, কিন্তু আমি ভালো লোক, তাই মাফ করে দিলাম বেয়াদবির জন্য। ঝগড়া শুরু করেছো তুমি, আবার মাফও করবে তুমি? আচ্ছা ভণ্ড আর পাগল তো। তোর পাল্লায় পড়ে ভণ্ড হতে বাধ্য হয়েছি। তুই পাগল করেছিস আমায়। তুই ছাড়া আমার জীবনটা ব্যাটারি ছাড়া মোবাইলের মতো হয়ে যাচ্ছে, অথচ তুই আমার চার্জ না হয়ে আমায় গিলে খাচ্ছিস প্রতিনিয়ত। বউ হোস তাই কিছু বলি না। ওহে পাগল ও ভণ্ড লোক, তোমার সাথে কথা বলতে চাচ্ছি না। আমি ভালো মানুষের স্ত্রী হতে চাই, কোনো পাগলের না। কি চাস না চাস দেখার বিষয় না, দিন শেষে তুই আমার জীবনের সবচেয়ে মিষ্টি স্বাদের এসপ্রেসো। কঠোরভাবে বলে ফোন কেটে দিল এহসান। এরপর বড় বড় শ্বাস ফেলে আবারও গা এলিয়ে দিল, বিড়বিড় করে বলল, তোর প্রতিটি কোষ সহ তুই পুরোটাই আপাত মস্তক এহসানের, চাইলেও না চাইলেও। এহসান চোখ বুজে ভাবনার পাতায় এঁকে ফেলল সৃজার রাগান্বিত অভিমানী মুখটা। টুংটাং করে ফোন বাজলো। এহসান হাতে নিয়ে দেখলো সৃজা লিখেছে। শব্দ করে হেসে ফেলল এহসান। বিমোহিত হলো সে, মন শান্ত হলো কিছুটা। অবশেষে অধিকার সূচক কিছু একটা ভেবেছে তাকে। এহসানের নিরানন্দ মনে পুলক খেলে গেল। এই এক নারী যাকে মনে জায়গা দিয়েছে সে বহু বছর আগে। বিয়ে নামক বন্ধনে জড়ানোর পরও নিজের শরীরের তৃষ্ণা সযত্নে চেপে গিয়ে ওকে মানিয়ে নেওয়ার জন্য যথেষ্ট সময় দিয়ে গেছে। কারণ ভালোবাসা এক চিরন্তন বন্দিত্ব, যেখানে দুটো হৃদয় নিঃশব্দে একে অপরকে অধিকার করে নেয়। এটি এমন এক আবেগ যা স্বৈরাচারী মনোভাব দিয়ে কখনোই দখল, বরং যে ভালোবাসায় মুক্তির অনুভূতি থাকে সেটাই নিজ গুণে চিরকাল বন্দী হয়ে থেকে যায়। আর সেজন্যই স্বামী অধিকার আদায়ের জন্য জোরাজোরি না করে সে প্রেমিক রূপে ধরা দিয়েছে সৃজার কাছে। গোপন করেছে নিজের স্বরূপ, যেন সৃজা নিজেই বাধ্য হওয়ার কাছে হার মানতে। অবশেষে হয়েছেও তাই। এহসান প্রলম্বিত শ্বাস ফেলে বাঁকা হাসল। বাইরে বেরোনোর সময় এহসান সিঁড়ির মাথায় দাঁড়িয়ে সৃজার কপালে গালে চুমু দেয়। গদগদ প্রেম বিনিময় করার পর সৃজা ওকে হাসি মুখে বিদায় দেয়, যেটা ইজানের চোখে পড়েছে। আর পড়ার পর থেকে সে অস্থির, রাগান্বিত। ইতিমধ্যে মনে মনে হাজারটা গালি দিয়ে ফেলেছে এহসানকে। ভেড়াটা কিভাবে এসব নাটকীয় সিন করে বেড়ায়, ওকে দেখানোর জন্যই বোধহয়। কদিন আগেও দেখেছে রিকশায় করে দুজন নদীর পাড়ের দিকে যাচ্ছে, হাসতে হাসতে গল্প করতে করতে। আবার একটা বাইকও কিনেছে, বউকে পেছনে বসিয়ে ভার্সিটি নিয়ে যায়। যত সব কাপুরুষালী কর্মকাণ্ড। মনকে বোঝালেও ভেতরে ভেতরে জ্বলে পুড়ে মরছে ইজহান। কারণ ইসমি কখনোই ওকে হেসে বিদায় দেয় না। সেও কখনোই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় ওকে আদর করে না, চুমু দেয় না। ভেড়াটা বোধহয় রোমান্টিক মুভি দেখে এসব শিখেছে, এটা ইজহানের বদ্ধমূল ধারণা। তবে মনে মনে একটুখানি হলেও লোভ জন্মে তার অকারণেই। ইচ্ছে করে ইসমির ঠোঁটে হাসি দেখতে। ইসমি যে হাসে না তা নয়, কিন্তু সেদিন সৃজার ওইটুকু কথা শোনার পর খেয়াল করে দেখেছে ইসমি জোর করে হাসে, তার মন রক্ষার্থে। এরপর থেকে সে ভাবছে ইসমিকে কিভাবে একটু খুশি করা যায়। আজ এ নিয়ে পুরোটা দিন ভেবেছে সে। মন মতো কিছু না পেয়ে সে গুগল সার্চ করে দেখলো মেয়েরা রেস্টুরেন্টে খেতে, শপিং করতে, আড্ডা দিতে, ঘোরাফেরা করতে, স্বাধীনভাবে থাকতে ভালোবাসে। যেহেতু স্বাধীনতা দেওয়া সম্ভব নয় ইজহানের পক্ষে, তাই সে রেস্টুরেন্টে খেতে যাওয়াটাকে সিলেক্ট করলো। ইসমিকে কথাটা বলতে সে বেশ অপ্রস্তুত বোধ করছিল, কারণ ইতিপূর্বে কখনো ইসমিকে নিয়ে সময় কাটাতে কোথাও সে বেরোয়নি। বাড়িতে এক প্রকার কয়েদির মতোই রেখেছে সে। ইসমি ঘর গুছাতে থাকা অবস্থায় যখন কথাটা শুনলো, চোখ বড় বড় হয়ে গেল ওর। ইজহান অপ্রস্তুত গলায় বলল, বোরকা পরে তৈরি হও। ইসমি হাতের কাজ ফেলে ছুটে এসে ওর কপাল বুকে হাত দিয়ে চেক করতে করতে বলল, আপনার শরীর ভালো তো? ইজহান নিজের অপ্রস্তুত ভাব লুকাতে ওর কোমর জড়িয়ে পেটে মুখ গুজে বলল, রেডি হও। সত্যি? হুম। বিয়ের এই 5 বছরে? বেশি বাহানা করলে বা কথা বললে আমার 10 বছরে যা হবে। ইসমি নিজের বিস্ময় ভাব লুকাতে পারছিল না, কিন্তু ইজহানের মুড কখন বদলে যায় তার জন্য ওর কথার পিঠে আর বেশি কথা বাড়ালো না। ইজহান ওকে চুজ করে দিল সবকিছু, কোন বোরখা পরবে, কোন হিজাব, ব্যাগ নিবে, কোন জুতাটা পরবে, সবকিছু। ইসমি সেই মতোই সব পরে তৈরি হলো। ইজহান ততক্ষণ বসে বসে রেডি হওয়া দেখছিল, ওর ঠোঁটে হাসি ফুটছে কিনা তার দিকেই নজর ছিল। ইসমি তৈরি হওয়া শেষ করে দেখলো ইজহান আয়নায় ওর দিকে তাকিয়ে আছে, নিজে রেডি হয়নি। ও অপ্রস্তুত হয়ে ছোট্ট করে জিজ্ঞাসা করলো, আপনি তৈরি হবেন না? কি পরবো বের করো।
ইসমি ওকে পাঞ্জাবি পায়জামা বের করে দিল। ইজান বিনা বাক্যে তৈরি হলো। ইসমি আর চোখে দেখলো ওকে পাঞ্জাবি গায়ে এত সুন্দর লাগছে মানুষটাকে। ইসমি হাজারবার মাশাল্লাহ বলল যাতে নজর না লাগে কারোর। এই সুদর্শন পুরুষটার এই নিষ্পাপ সুন্দর মুখখানি দেখে কে বলবে লোকটা ডমিনেটিং। অহেতুক কারণে ঝামেলা বাধায়, সন্দেহ করে, চট দেয়, ভাইয়ের সাথে পায়ে পাড়া দিয়ে ঝামেলা করে, মেরে হেরে ভূত হয়ে বসে থাকে। ইসমি দোয়া করলো যাতে মানুষটা স্বাভাবিক হয়ে যায়, তাদের একটা সুন্দর সুখী সংসার হোক, যে সংসারের মূল ভিত্তি হবে ভালোবাসা, ভরসা আর বিশ্বাস। ইসমির ঘোর কাটলো ইজহানের কাটা কাটা কথায়। বাইরে নিয়ে যাচ্ছে, ওখানে দুর্গন্ধময় মশা মাছি চারপাশে সবসময় ঘোরাঘুরি করে। ওসব একদম তাকাবে না, প্রয়োজন নেই, শুধু আমাকে দেখবে, তাকাবে। তাই বেখুশি হওয়ার দরকার নেই। আমাকে পাঞ্জাবিতে কেমন লাগছে? সব কিছু ঠিকঠাক আছে? চুলটা ওকে দেখে ঠিক করে বলো। ইসমি বেশ বুঝলো ওকে আগে থেকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে যাতে পরপুরুষের দিকে না তাকায়। ওর হাসি পেল, অনেক কষ্টে লুকিয়ে বলল, সব ঠিকঠাক, মাশাআল্লাহ। ইজহান মিজুকে গাড়ি বের করতে বলেছিল গ্যারেজ থেকে, কিন্তু গাড়িটা গ্যারেজ থেকে বের করে উঠোনে আনার পর সে ভীষণ রেগে গেল। তার মুক্তোর মতো সুন্দর প্রাডোর গায়ে এখানে সেখানে লেগে আছে কাদা, কাচের জানালায় ধুলোবালি, হেডলাইটের উপর যেন কেউ ঝামা ঘষে দিয়েছে। আবার একটা টায়ারও পাংচার। বাড়ির অন্য গাড়িগুলোও নেই। আজিজ শেখ কোথাও গেছেন। ইজহান মিজুকে ঝেড়ে বকে জর্জরিত করে ফেলল। ইসমি তাকে থামানোর জন্য বাহু চেপে ধরে বলল, আল্লাহ, একটু থামো না, আপনি এত উত্তেজিত হবেন না, এরপর অসুস্থ হয়ে পড়বেন। ঘরে চলুন, কোথাও যেতে হবে না। তোর জন্য এখন বউকে গাড়িতে নিয়ে বেরোতে পারবো না। শালা, তুই ইচ্ছে করে এমন করেছিস তাই না, যাতে আমি বউ নিয়ে বেরোতে না পারি? যা, তোর চাকরি নট। হ্যাঁ, যাওয়ার আগে অবশ্যই গাড়ি পরিষ্কার করে যাবি। মিজুর কান দিয়ে ধোয়া বেরোচ্ছিল তো এতক্ষণ, তবু সে বাধ্যগত লোকের ন্যায় দাঁড়িয়ে রইল, মাথা নেড়ে যথা আজ্ঞাপন জানালো। ইজহান রাগে ফুঁসতে ফুঁসতে ইসমির হাত ধরে টেনে গেটের দিকে যেতে যেতে বলল, যাবো যখন বলেছে তো যাবো, দরকার হলে রিক্সা করে যাব, তবু যাবই। ইসমির মনে হলো সে ভুলভাল কিছু শুনেছে। বিস্মিত কণ্ঠে জিজ্ঞাসা করলো, কিছু বললেন? রিক্সা করে যাব। ওইসবে তো গরিবরা চড়ে, যাদের কোনো টাকা নেই তারা। ইজহান ভস্মীভূত নজরে তাকালো মিজুর দিকে। সে বেচারা চাহনি দেখেই পগার পার। ইসমি বেশি কিছু আর বলল না। দারোয়ান একটা রিক্সা খুঁজে এনে দিল। ইজহান নিজের লম্বা চওড়া শরীরটাকে নিয়ে বসতে গিয়ে মেজাজ খারাপ করে ফেললো। জীবনে রিক্সা চড়েনি সে, আর আজ ওই মিজুর জন্যে বেশ ভুগলো। ইসমির এত হাসি পেল যে দম বন্ধ করে বসে রইল গুটিসুটি মেরে। রিক্সা চলতে শুরু করলে টাল সামলাতে না পেরে ইজহান সামনের দিকে ঝুঁকে পড়ল। শিক ধরে ভীত রাগান্বিত গলায় চেঁচিয়ে রিক্সা থামাতে বলল চালককে। ইসমি আতকে উঠে দ্রুত হাত বাড়িয়ে ওকে সামলালো। এক হাত আড়াআড়ি করে ব্যারিকেডের মতন করে বলল, ভয় নেই, আমি আছি। আসলে চাচা আমার স্বামী প্রথম রিক্সা উঠেছে তো। আসলে চাচা আমার বউ প্রথম রিক্সা উঠেছে তো, তাই একটু সমস্যা হচ্ছে। আপনি সামনে বাড়ান, আস্তে ধীরে নিয়ে চলুন আমাদের। নিকাবের উপর দিয়ে খেলে যাওয়া ঠোঁট আর চোখের কুচকানো চামড়া দেখে ইজহান আন্দাজ পেল তার বউটা মিষ্টি করে হাসছে। সে মুগ্ধ হয়ে এক দৃষ্টিতে ইসমির দিকে তাকিয়ে রইল। রিক্সা করে কোথাও গেলে যদি বউয়ের সত্যিকারের হাসি দেখা যায়, তাহলে অবশ্যই সে গাড়ি থেকে রিক্সাতে যাওয়াটাকে প্রেফার করবে। সে কোমর জড়িয়ে ধরে বসলো ইসমি। নিকাব সরাও, চুমু খাবো। এটা রাস্তা। আর তুই আমার বউ, সরা। জোরালো গলায় বলে নিজেই নিকাব তুলে ফটাফট চুমু খেয়ে বসলো ইসমির গালে। না করার সুযোগ পেল না মেয়েটা। রিক্সাওয়ালা করে কেশে চেঁচিয়ে হঠাৎ বলে উঠল, আপনি হুজুর হইয়া রাস্তাঘাটে এমন করেন বউয়ের লগে? আস্তাগফিরুল্লাহ। লজ্জায় মাথা কাটা গেল। ইসমির মুখ নামিয়ে বসে রইল। ইজহান বিরক্ত ভঙ্গিতে বলল, আই মিয়া, রিক্সা টানো, এত কথা বলে কেন? মানে হুজুর, আপনি যা করলেন। হুজুর মানে কে হুজুর? এই, তুমি কি এলাকায় নতুন? আমি চেনো না? না চিনলে কাউকে জিজ্ঞেস করে নাও। ইজহান শেখ কে? আমার কাছে ভাঙতে নাই, ভাঙতে দেন। মানে ভাঙতে দেবো কেন? এটা তোমার ভাড়া। রিক্সাওয়ালা বিরক্ত হয়ে বলল। রিক্সাওয়ালা ইসমি দুজনাই চোখ কপালে তুলে তাকালো। বয়সী রিক্সাওয়ালা অবাক হয়ে বলল, ভাড়া এইটা? এত অবাক খবর কি আছে? হায় রে আল্লাহ, আপনি এইগুলা কি কইতাছুন? ভাড়া 1000 টাকা না, 80 টাকা। 80 টাকা? আমাকে বোকা পাবো মিয়া? আরে হুজুর, দুঃখু ভাই সাহেব, আপনি জীবনে রিক্সায় উঠেন নাই মানলাম, তাই বইলা ভাড়ার আন্দাজও নাই। ও আম্মা, আপনি কোন দেহি? ইসমি অপ্রস্তুত হয়ে যখন ইজহানকে বলল ভাড়া 1000 না 80 টাকা,
সে ভীষণ অবাক হয়ে গেল। অতটুকু রিকশায় বয়স্ক রিকশাওয়ালা এতদূর পথ ওদের নিয়ে পাড়ি দিল, অথচ ভাড়া মাত্র 80 টাকা। এত কম কিভাবে সম্ভব? ব্যাপারটা তার বোধগম্য হলো না। সে অবশ্য টাকা ফিরিয়ে নিল না, পুরোটাই দিয়ে দিল রিকশাওয়ালাকে। সে ইজহান শেখ, দরাদরি শেখেনি, আর বউ নিয়ে বেরিয়েছে। তার সামনে ওসব বার্গেনিং করা কাপুরুষের কাজ। অরবিট টাওয়ারে 6 তলায় ওঠার জন্য এলিভেটরে দুটো ভার্সিটির ছাত্র উঠল বলে ইজহান ইসমিকে নিয়ে সেটাতে উঠল না, বরং বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। পরবর্তীতে যখন ওটা আবার খালি হয়ে এলো তখন উঠল। ইসমি রাগ করলো না কোনো। তবে 3 তলা থেকে মাঝবয়সী 3 জন লোক যখন উঠল, ইজহান চোখ দিয়ে রক্ত ঝরল যেন। ইসমিকে যথাসম্ভব আড়াল হয়ে দাঁড়ালো, যাতে লোকগুলো আশেপাশেও দাঁড়াতে না পারে। ইজহান বিড়বিড় করে নিজের বিরক্তি প্রকাশ করলো। ইসমি শুধু চেয়ে চেয়ে দেখে গেল লোকটার অদ্ভুত সব কর্মকাণ্ড। কিছু ক্ষেত্রে হাসি পেল, তবে সেটা রইল অপ্রকাশিত। রেস্টুরেন্টের কাচের দরজা ঠেলে ভেতরে ঢুকে আরও একবার মেজাজ খারাপ হলো ইজহানের। অনেক মানুষ দেখে ইচ্ছে করলো সবকটাকে ঘাট ধরে বের করে দিতে, কিন্তু তা সম্ভব নয় বলে এক প্রকার বিপাকে পড়ে গেল সে। এতগুলো মানুষের মধ্যে বসে ইসমিকে নিয়ে কোনো ক্রমেই বসবে না, কোনোভাবেই না। কি করা যায় ভাবার আগে একজন স্টাফ এগিয়ে এসে সমস্যার কথা জিজ্ঞাসা করতে সে প্রাইভেট জোন আছে কিনা জানতে চাইল। স্টাফ ছেলেটা বাদিকের প্রাইভেট জোনে ওদের নিয়ে গেল। কাঁচ দিয়ে ঘেরা বিভিন্ন অর্কিড দিয়ে সাজানো জোনটি হলুদ আলোয় চকচকে করছে। একপাশে একটা লোক তার বউ বাচ্চা নিয়ে বসে গল্প করতে করতে খাচ্ছে। বাচ্চাটা অবশ্য খাচ্ছে কম, ছড়াচ্ছে বেশি, কিন্তু সেদিকে তার বাবা মায়ের খেয়াল নেই। দুজনে হাত ধরাধরি করে নিজেদের মধ্যে হাসাহাসি করে প্রেমালাপে মগ্ন। বাইরে জন 50 লোকের চেয়ে এখানে বসে খাওয়াটাই ভালো। ইজহান ভেবেচিন্তে ইসমিকে নিয়ে এখানেই বসলো। তার মুখে বিরক্তি প্রকাশ পাচ্ছে। অন্ধকার নামিয়ে রাখা মুখটা দেখে ইসমি সাবধানী হাতে ব্যাগ থেকে টিস্যু বের করে ওর কপাল মুখ মুছে দিল। উৎফুল্ল কণ্ঠে বলল, জায়গাটা খুব সুন্দর, তাই না? আর আমি কুৎসিত? আমি তো পরিবেশটার কথা বলছিলাম। কেন, আমাকে চোখে লাগে না? চকমকে আলো দেখে সব সুন্দর হয়ে গেল আমার চেয়েও? মেয়ে চারটাই তোর এমন, নিজের বর ছাড়া পৃথিবীর সব সুন্দর। ইসমি মুখে কুলু পেটে বসে রইল। ইজহান 2 গ্লাস পানি সাবার করে বুক জ্বালা অনুভূতি কমালো। ইসমিকে বিপরীত দিকে সিট থেকে উঠিয়ে নিজের সাথে বসালো। এরপর বড় বড় শ্বাস নিয়ে নিজেকে স্থির করে মেনু কার্ডটা নেড়ে চেড়ে দেখে ওয়েটার ডাকলো। মিডিয়াম রেয়ার গ্রিল চিকেন স্টেক, সঙ্গে ম্যাশ পটেটো আর ব্রাউন সস। গ্রেভিটা যেন ঠিকঠাক থাকে, আর হ্যাঁ, গার্লিক বাটার দিয়ে সটেড ব্রোকলি আর ক্যারট থাকলে ভালো হয়। আর 2টো ক্যাপুচিনো, হালকা ফ্রথ রাখবে। অর্ডার করা শেষে ইজহান ইসমির দিকে তাকালো। দেখলো মেয়েটা অন্যদিকে তাকিয়ে আছে, ওর দিকে মনোযোগ নেই। ইজহানের কপালে ভাঁজ ফেলে ইসমির দৃষ্টি অনুসরণ করে দেখলো তার বউ ওপাশের কাপলদের সঙ্গে আসা বাচ্চাটার দিকে তাকিয়ে আছে মুগ্ধ চোখে। বাচ্চাটা ওকে দেখে আঙ্গুল নাড়িয়ে নাড়িয়ে হাসছে। ইজহানের চোখ বড় বড় হয়ে গেল। ইসমিকে ধমক দিয়ে বলল, ওদিকে কি? বাচ্চাটা দেখুন না কি সুন্দর করে হাসছে। বাইরে বেরোলে আসল রূপ বেরিয়ে আসে তো। ইসমি আধার মুখ ঘুরিয়ে বাইরে তাকালো। একটা কথাও বাড়ালো না। কি বলবে সে? এই জঘন্য মানসিকতার লোকটা বাচ্চাটাকে রুক্ষ চোখে শত্রুর চোখে দেখছে। ওর বুকের ভেতরটা অদ্ভুত শূন্যতায় হাহাকার করে ওঠে। নিত্যদিনে লুকিয়ে রাখা চাপা যন্ত্রণা চোখ চাপিয়ে জলধারা হয়ে হঠাৎ নামতে চাইল। 2 হাতের পিঠে চোখ মুছল কয়েকবার। কোনা চোখে তা দেখে ইজহান ফুঁসে উঠল। গলা চড়িয়ে কিছু বলতে গিয়েও পাঞ্জাবিতে টান পড়ায় থেমে গেল। তাকিয়ে দেখলো সেই বাচ্চাটা গুটি গুটি পায়ে হেঁটে এসে ওর কাছে দাঁড়িয়ে আছে। ইজহান ভ্রু কুচকে তাকিয়ে বিরক্তি প্রকাশ করে, কে চাই? আম্মা আম্মা। বলতে বলতে বাচ্চাটা ইসমির দিকে হাত বাড়ালো। কোলে ওঠার পায়তারা আর কি। ইসমি নরম চোখে তাকালো বাচ্চাটার কাণ্ড দেখে। এদিকে ইজহান আকাশ থেকে পড়ল। এই, তোর আম্মাকে? আমার বউ তোর আম্মা হতে যাবে কেন? যা ভাগ। বাচ্চাটা গেল তো নাই, উল্টো ইজহানের কোমর জড়িয়ে ওর উপরে ওঠার চেষ্টা করতে লাগলো। ইসমি এবার নড়ে চড়ে বসলো, দেখবে সে এই পাথর লোকটা কি করে। ইজহান চেঁচিয়ে উঠতে চাইলো, কিন্তু বাচ্চাটি ততক্ষণ ওর গলা অবধি উঠে ওর খোঁচা খোঁচা দাড়িতে খামচি বসাচ্ছে। ইজহানের প্রচণ্ড মেজাজ খারাপ হয়ে গেল। আছাড় মারবে এমন একটা ভাব। ইসমি আতকে উঠে বাচ্চাটাকে টেনে নিজের কোলে নিয়ে ওকে বলল, ছোট্ট বাচ্চা ও, আমি সরিয়ে দিচ্ছি। বলল ঠিকই, কিন্তু বাচ্চাটাকে কোনোভাবে কোল থেকে সরাতে পারলো না। বাচ্চাটা ইসমির বুকে ঘাপটি মেরে ওর বোরখা আঁকড়ে ধরে রইল। চোখে মুখে ভীতু আর কান্নার ভান, যেন ইসমি ওর মা আর মাকে ছেড়ে সে যাবে না। ভীষণ অপ্রস্তুত হয়ে পড়ল ইসমি, তবে আগলে রাখে যত্ন করে। ইজহান তখন রুদ্রবর্তী ধারণ করেছে। চেঁচিয়ে অনেক লোক জড়ো করবে ভাব। ইসমি অসহায় নয়নে তাকালো ওর দিকে। ওর হাত টেনে অনুরোধের স্বরে বলল, আল্লাহর দোহাই, আপনি কোনো সিন ক্রিয়েট করবেন না। ও বাচ্চা, একটু আদর করে বুঝিয়ে বললেই চলে যাবে। একটু বুঝেন।
ইজান সিন ক্রিয়েট করলো না, তবে গলা উঁচিয়ে বাচ্চাটির বাবা মাকে ডাকলো, ওদের বাচ্চাকে নিয়ে যেতে বলল। লোকটা উঠে এলো বাচ্চা নিতে, তবে ভীষণ বিরক্তির সহিত। কাছে এসে হাসার প্রচেষ্টা করে বলল, ওর মা এমন বোরকা পরতো তো, তাই আপনার স্ত্রীকে মা ভেবে এমন করেছে। ঠিক আছে ঠিক আছে, বাচ্চা এদিক ওদিক যায়, খেয়াল রাখো। আমরা তো এখানে খেতে এসছি নাকি, অযথাই ঝামেলা। আসলে ওর মা মারা গেছে দিন বেশ আগে। বাচ্চাকে একা সামলাতে পারে না, তাই 2 সপ্তাহ হলো বিয়ে করলাম। নতুন বউ, বুঝেনি তো, খেতে এসেছি তো, তাই ওর দিকে খেয়াল রাখতে পারিনি। লোকটা বাচ্চাটিকে নিজের কাছে ডাকলো, কিন্তু ইসমিকে ছেড়ে যাবে না বলে সে চিৎকার দিয়ে কান্না শুরু করলো। ইসমি পাথরের মতো বসে রইল কিছুক্ষণ, এরপর ইজানের দিকে এক পলক তাকিয়ে নজর সরালো। বাচ্চাটার মাথায় হাত রেখে আদুরে স্বরে বলল, বাবা রাখছে, যাও শোনা। অদ্ভুতভাবে বাচ্চাটার কথা শুনলো ওর। নিকাবের উপর দিয়ে ইসমির মুখ ছুঁয়ে এরপর বাবার কোলে চলে গেল। লোকটা বাচ্চাটাকে নিয়ে চলে গেল টেবিলে। নতুন মাটাকে ভীষণ বিরক্ত দেখালো। ইসমি চুপটি করে বসে রইল। ইজান ওকে আর চোখে দেখে গম্ভীর মুখে বসে রইল। ওয়েটার ততক্ষণে খাবার নিয়ে পরিবেশন করে গেল। ইজান ইসমিকে খাবার বেড়ে দিল, ওর হাতেই খেলো। পুরোটা সময় রোবটের ন্যায় আচরণ করে গেল মেয়েটা। মুখ ফুটে একটা শব্দ বিনিময় করলো না। অদ্ভুত এক অনুভূতি উস্কানি দিল ইজানের মস্তিষ্কে রগে রগে। হাত মুঠোয় নিয়ে চিরবিরিয়ে সে বলল, মুখে কুলু পেটেছিস কেন? বাড়ি যাব আমি। ইজান আরো জোরে হাত চেপে ধরল। ওর মুহূর্তে ওর কবজিতে দাগ বসে গেল। ইসমি হতাশা শ্বাস ফেলে বলল, দেখুন, লোকটা তার নতুন বউয়ের সাথে কি সুখী, অথচ যার জন্য বিয়ে করলো সেই বাচ্চাটির চোখ ভরা কতটা শূন্যতা, মায়ের অভাব। লোকটা তো বউ পেল, কিন্তু ও কি পেল? পুরুষ মানুষের ভালোবাসা 20টা দিনও পেরোয় না। ইজানের মুখটা দেখার মতো হলো। মাথায় ঠক্কর খেলো কথাগুলো। রন্ধে রন্ধে রাগ ছড়ালো লোকটির উপর। একটা কাপুরুষের কাজ দেখে তার বউয়ের মন খারাপ হয়েছে। কি ভেবেছে ইসমির অনুপস্থিতিতে ইজানও এমন করবে? দম থাকতে না। আচমকায় বইয়ের প্রতি ভালোবাসা ইজানের বুকে জোয়ার বইল। ইসমির গাল ধরে গম্ভীর গলায় সে বলল, কে কেমন জানি না, জানতেও চায় না। শুধু জানি ইসমিতে ছাড়া ইসান শেখ শূন্য, মৃত। এই একই কথা যদি আমি বলি তাহলে বিশ্বাস করবেন? ইজান জবাব দিল না, চোখের ভাষায় বুঝিয়ে দিল। এরপর ওয়েটার ডাকলো বিল পরিশোধের কথা বলতে। এলিভেটরটা হঠাৎ থেমে গেল 4 তলায় আসা মাত্রই। দুপাশে দুটো পাল্লা ধীরে ধীরে খুলতে বাইরে ফোন স্ক্রল করতে থাকা অপেক্ষমান ব্যক্তিটি ভেতরে প্রবেশ করবে বলে পা বাড়ল, তবে বাড়িয়ে থমকে গেল। বিস্ময়ীভূত হয়ে বলল, তুই তুই এখানে কি করছিস? ইজান যার সামনে পড়তে চাচ্ছিল না, কাকতালীয়ভাবে তার সামনেই পড়ে গেল। সে মোটেও আশা করেনি অনাকাঙ্ক্ষিত মুহূর্তটির। বিরস শক্ত গলায় সে জবাব দিল, তোর কেনা নাকি এটা, যে কৈফিয়ত দেবো? খুব সাধারণ একটা প্রশ্নের এমন তেরাবাঁকা জবাব শুনে ইহসান বিরক্ত হলো। তবে ইজানের হাতের দিকে চোখ পড়তে এবার তার নজরে এলো ভাইয়ের পাশে বোরখায় আবৃত নারীটির দিকে। মেজাজটা বিগড়ে গেল। কে এই মেয়ে যাকে নিয়ে ইজান এখানে এসেছে, আবার হাত ধরে রেখেছে? ঘরে বউ রেখে তাহলে বাইরে বিরিয়ানি খাওয়াচ্ছে? বাবার মতো চরিত্রহীন রূপটা ধারণ করেই ফেললো অবশেষে। ইহসান মুখ বিকৃত করে প্রশ্ন ছুড়ল, কে এটা? বোরখা পরিহিত মানবী বলতে যাচ্ছিল, আমি ইস্মিতা। কিন্তু ইজান সেই সুযোগটুকু দিল না। ওকে থামিয়ে গা জ্বালানো স্বরে বলল, তো কি বলবো কেন? ঘরে বউ রেখে হোটেলে ঘুরছো তাহলে? বাস্টার্ড। গালি বেরিয়ে এলো ইহসানের। রাগটা আর চাপা দিতেই পারল না। পাঞ্জাবির কলার চেপে ধরে 2 ঘা বসিয়ে দিল নাকে মুখে। ইজান কুকিয়ে উঠল ব্যথায়। বোরখা পরিহিত মানবী এবার চিৎকার করে নিজের পরিচয় দিল। ভাইয়া, এটা আমি। ইহসান দ্বিতীয় দফায় অবাক হয়ে তাকালো। ইজানের কলার ছেড়ে সে বিস্ময় নিয়ে বলল, ইস্মিতা, ও গড, এই শুয়োর দেখেন কতটা তেদর, বউ নিয়ে বেরিয়েছে বলতেও তা মুখে বাঁধে। কুত্তার ছাও একেই বলে। ততক্ষণে গ্রাউন্ডে নেমে এসেছে তারা। এলিভেটর থেমে গেছে। ইহসান বেরিয়ে পড়ল। ইজান ব্যথাটুকু সহ্য করে নিয়ে ভাইকে উচিত শিক্ষা দেওয়ার সময়ই পেল না। রেস্টুরেন্টে ছোট বাচ্চাটার পরিণতি ভেবেও ইজানের সাথে হওয়া কথোপকথনের পর থেকে ইসমির এমনিতে সবকিছু অর্থহীন লাগছিল। ওর যে কি হলো, রাগ দেখে ইজানকে ধরল না, একাই বেরিয়ে গেল। বিস্মিত ইজান এক হাতে নাক চেপে এলিভেটর থেকে বেরিয়ে এসে ইসমিকে বলল, আমাকে রেখে বেরিয়ে এলি কেন? যে লোক ভাইকে বলতে পারে না আমি বউ নিয়ে বেরিয়েছি, তার এত অহংকার মানায় না। বলা মাত্রই ঠাস করে একটা চড় পড়ল ইসমির গালে। শক্ত হাতে চর খেয়ে ইসমি অশ্রু ভেজা চোখ নিয়ে এক পলক দেখল ইজানকে। পরক্ষণে ঘৃণা আর ক্ষোভ ভরা চোখ সরিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। ইজানের সহ্য হলো না ওই দৃষ্টি। ভস্মীভূত নজরে দেখল ইসমিকে। ইজানের বড্ড মাথা ধরেছে। মাথা ধরায় সে সৃজার কোলে শুয়ে আছে। সৃজার কপালে মালিশ করে দিল, চুল টেনে দিল। জিজ্ঞাসা করলো চা খাবে কিনা। ইহসান নিমরাজি হলো, কিন্তু সৃজা ওর কথা শুনল না। আদা দেওয়া চা বানাতে চলে এলো রান্নাঘরে।
চা বানাতে এসে ইসমিকে আনমনা হয়ে চুলার কাছে দাঁড়িয়ে থাকতে দেখলো। চুলায় তরকারি গরম হচ্ছে, আগুনের খুব কাছে ইসমি দাঁড়িয়ে, অথচ মেয়েটার কোনো হেলদোল নেই। সৃজা তড়িঘড়ি করে চুলাটা কমিয়ে দিয়ে ইসমিকে ডাকলো ধীর গলায়। তুমি কি কিছু নিয়ে চিন্তিত? ইসমি চমকে উঠল সৃজার গলা শুনে, পরক্ষণে নিজেকে সামলে নিল। চুলার দিকে ধ্যান দিতে দিতে হাসি ফুটানোর চেষ্টা করে বলল, ওই না তো। বলতে না চাইলে জানতে চাবো না, কিন্তু ছোট বোন ভেবে বলতেই পারো। আরে তেমন কিছুই না, তুমি তো কাল বাড়ি যাচ্ছ, নিশ্চয়ই আনন্দ হচ্ছে। ইসমি কথা ঘোরানোর চেষ্টা করলো। সৃজা বুঝে আর জোরাজুরি করলো না। যে না বলতে চায় তাকে জোর করে বলানো উচিত নয়। প্রথম থেকে সৃজা অনেক কিছু দেখে আসছে এই বাড়িতে, তাই বোঝে সবাই সবকিছু বলতে। সৃজা নিজের জবাবে বলল, আনন্দ হচ্ছে, কিন্তু কান্নাও পাচ্ছে। কেন, ভাইয়াকে ছেড়ে থাকবে বলে? সৃজা গরম পানি বসাতে বসাতে কিঞ্চিত লাজুক গলায় বলল, ধুর, তা না, সবাইকে অনেকদিন পর দেখবো বলে। আসলে আগে কখনো পরিবারের থেকে এতদিন দূরে থাকিনি তো, তাই খুশি যেমন লাগছে তেমনি অদ্ভুতভাবে কান্নাও পাচ্ছে। ইসমির মনে পড়লো কতদিন সে বাবার বাড়ি যায় না, 3-3টা বছর। ওর মুখটা মলিন হয়ে গেল, তবে সেটা লুকানোর তীব্র প্রচেষ্টা করে বলল, বাবা বাড়ি বেড়াতে যাওয়ার অনুভূতিটাই আলাদা, একদম অন্যরকম, তাই না? অন্যরকম। সৃজা ওর সাথে একমত হয়ে মাথা নাড়ল। টুকটাক আরো কিছু কথাবার্তা হলো। ইসমি ডিমের খোসা ছাড়াতে লাগলো, আর সৃজা ফুটন্ত পানিতে চায়ের লিকাচ্ছালো। তখনই মিতু এলো। সৃজাকে দেখে মুখ ভ্যাংচালো আড়ালে, কিন্তু কিছু বলল না। ইসমিকে ঠ্যাস মেরে বলল, ইজহান ভাই নাকি তোমাকে বেড়াতে নিয়ে গেছিল, তা কেমন সময় কাটালে? কই কই ঘুরে এলে? বলনি তো আমাদের, নিয়েও যাওনি। আমরা কি এতই পর হয়ে গেলাম ইসমি? মিতু সবসময় ইসমিকে ওর নাম ধরে ডাকে, সম্মান করে না। বেয়াদব মেয়েটার এসব আচরণ গাওয়া সাওয়া হয়ে গেছে ইসমির। ও হেসে বলল, সময় তো ভালোই কাটালাম, তোমরা তো কদিন পর পরই যাও, তাই আর বলিনি আর কি। জানোই তো স্বামী স্ত্রী একসাথে বেরোলে প্রীতিও কেউ যেতে নেই সেখানে। বাহ, বোবার মুখে কথা ফুটেছে। বড্ড ভালোই কথা শিখছো তুমি। ওই আর কি, শিখলাম একটু একটু। শিক্ষাটা কে দিচ্ছে? উড়ে এসে জুড়ে বসা বউ? সৃজাকে ইঙ্গিত করায় ও বিরক্তি আর চরম রাগ নিয়ে তাকালো। ইসমি ওকে ইশারায় কিছু বলতে বারণ করে মিতুকে প্রত্যুত্তরে বলল, না তো, ও কেন দেবে? দিলে তোমার ভাসুর এটাও বলল, কেউ আমার সাথে বেয়াদবি করতে আসলে যেন তাকে বলি, সে তার ক্লাস নেবে। জানোই তো ওনাকে, মাথা গরম লোক। ইজহান ভাইকে তো দেখি সারাক্ষণই তোমার সাথে সার্ভেন্টের মতো আচরণ করে, বকাবাজি করে, 10 পদ রান্না করেও খাওয়াতে বলে। 10 পদ রান্না করে স্বামীকে খাওয়াতে আমার তো সমস্যা হয় না, তোমার হয়। তাই হয়তো ইমরান ভাই আজ অব্দি বউয়ের রান্না খাওয়ার সুযোগই পেল না। মিতুর গা জ্বলে উঠল। ফুসতে ফুসতে চলে গেল কিছু না বলে। সৃজা ঠোঁট টিপে হাসলো। ইসমিকে বলল, সব সময় চুপ থেকো না, কেউ টিস করলে এভাবেই জবাব দিও। মাঝে মধ্যে ভাইয়াকেও তো দিতে পারো। তাকে কিছু বলা আমার সাধ্য ভেবেছো? প্রথমে আমাকে মারবে, এরপর নিজেকে। সাধ্য মতো তাকে বোঝাও। এত এত রেস্ট্রিকশন একসময় তাকেই বিপদে ফেলবে। সৃজার কথা শুনে ইসমি শুধু দীর্ঘশ্বাস ফেলল। এই কথাটা ইজান ও বুঝলে তো হয়েই যেত। ও দুটো ডিম সেদ্ধ আর দুধের গ্লাস নিয়ে ঘরে চলে এলো সৃজাকে বিদায় জানিয়ে। ঘরে এসে দেখলো ইজান ফাইল ঘাটছে। সে ইজানের সামনে ডিমের বাটিটা রেখে বিছানা ঝেড়ে ঝুড়ে নিল। বড্ড ক্লান্ত লাগছে শরীরটা ওর, তাই শুয়ে পড়ল। ওকে শুয়ে পড়তে দেখেই ফাইল রেখে ইজান ওকে ডাকলো। ইসমি উঠে পড়লো সঙ্গে সঙ্গে। পা জোড়া মেঝেতে নামাতে নামাতে জিজ্ঞাসা করলো, কিছু লাগবে? না। তাহলে হয়তো ডাকলেন কেন? বিরক্তি দেখাচ্ছিস আমায়? এখন কি বিরক্তও হতে পারবো না? ইজান দুধের গ্লাসটা সজোরে মেঝেতে ফেলে দিল। কাচের গ্লাসটা ভেঙে চুরমার হয়ে গেল। পরপুরুষ দেখেছিস আজ, তাই তেরে দেখাচ্ছিস আমায়? মাথা ঘুরে গেছে? পুরোপুরি শেষ না করে থেমে গেল এই পর্যায়ে। তবে বাকিটুকু বুঝে নিল ইসমি। বহুদিন পর একবার রক্তাভু চোখে এক পলক চাইল, এরপর চুপচাপ বসে পড়ল কাজ পরিষ্কার করতে। ইজান আবারও কটমট স্বরে বলে উঠল, তোকে নিয়ে বেরোনোটা আমার ভুল হয়েছে। আপনার জীবনটাই ভুল ইজহান শেখ, একদিন বুঝবেন আপনি। আর যেদিন বুঝবেন সেদিন এই ইস্মিতা আপনার পাশে থাকবে না। আগের বারের মতো স্ট্রোক করেও ফিরে পাবেন না আপনি আমায়। ইজান চিৎকার করতে গিয়েও থেমে গেল ইসমির গলা দৃঢ়তা বুঝে। ওর কথা শুনে বুকের ভেতরটা বিষাদে ছেয়ে গেল। অশান্তিতে জ্বলে গেল শরীরের প্রতিটা শিরা। সে থমকিত চোখ জোড়া মেলে ইসমির মুখের দিকে তাকিয়ে রইল। কোমল মুখখানা অচেনা ঠেকল ওর। একসময় মেঘস্বরে বলল, আমাকে ভালোবাসো না? ছেড়ে গিয়েও বেহায়ার মতো ফিরে এসেছিলাম, ভালোবাসতাম বলেই। ইজান চোখের পাতায় একটুখানি ঝাঁকুনি খেলো। মুখটা আগের চেয়ে বেশি কঠিন দেখালো। তেরে এসে গাল চেপে ধরল ইসমির।
তো এখন কি বাসিস না? রুদ্ধ স্বরে বলা কথাটা শুনে ইসমি উত্তর দিল না, রুষ্ট চোখে তাকিয়েই রইল। ইজানের সহ্য হলো না সেই দৃষ্টি। সে গাল ছেড়ে দিল, দুহাতে কপাল থেকে চুল সরানোর ভঙ্গিতে মাথা চেপে ধরল। বেশ বুঝতে পারছে রেস্টুরেন্টের বাচ্চাটিকে দেখার পর থেকে তার বউ এমন অদ্ভুত ব্যবহার করছে, পাল্টে গেছে। এসবের মানে কি? ইজান বুঝে পেল না কি বলবে। অস্থির ভঙ্গিতে শ্বাস ফেললো কয়েকবার এদিক ওদিক তাকে। ইসমির হাত টেনে ধরে বলল, বাচ্চা লাগবে তোর? চল দিব। ইসমির ঘৃণা হলো প্রচণ্ড। কথাটা শুনে হাত ছাড়িয়ে নিল এক ঝটকায়, কাষ্ঠ হাসলো। 3 বছর আগের করুণ স্মৃতিটুকু ভেসে উঠল। 2 মাসের একটা ছোট্ট ভ্রূণ তার পেটে বড় হচ্ছে। এক সকালে প্রেগন্যান্সি টেস্ট করে জানতে পেরে সে কতটাই না খুশি হয়েছিল। ভেবেছিল নিজ সন্তানের আসার খবরে লোকটা খুশি হবে, তার সব পাগলামো ছাড়বে, কিন্তু সে ভুল ছিল। নিজের সন্তানকেও শত্রু চোখে দেখেছে এই লোক প্রথম থেকেই। নিত্যদিনের ঝগড়া ঝামেলা এবং রাগের বশত তাকে আঘাত করে 3 মাসের সেই ভ্রূণকে নষ্ট করে দেওয়া, পৃথিবীতে আসতে না দেওয়া, সব তো এই লোকটারই কাজ। এতদিন পর কোন মুখে আবার বাচ্চার কথা মুখে আনে? ইসমির ধৈর্যচ্যুতি হলো। সে জ্বলন্ত শিখার ন্যায় বলে উঠল, এই অসুস্থ সম্পর্কে একটা বাচ্চা এসে আপনার রোশানলের শিকার হোক, আমি মরে গেলেও তা চাই না। আপনার তো ইসমিকে লাগবে, সে তো আছে, তাকে নিয়েই থাকুন না। আর যদি আমার মতামত জানার জন্যই প্রশ্নটা করে থাকেন, তাহলে বলবো একটা বাচ্চা আমার, যাকে 3টা মাস গর্ভে ধারণ করেছিলাম, যাকে আপনি পৃথিবীর আলো দেখতে দেননি, ওই আলোটা না দেখা ভ্রূণটাই আমার বাচ্চা, যে আমার কোলে নেই ঠিক, কিন্তু আমার অস্তিত্বে মিশে আছে। আমার আর কোনো বাচ্চা লাগবে না, আর কখনোই আমি মা হতে চাই না, চাইবো না। না। চোখ দিয়ে অগ্নিস্ফুলিঙ্গ বেরোচ্ছে যেন ইসমির। বুক হাঁপড়ে নেয় ওঠানামা করছে, সারা গা কাঁপছে, চোখ জলে চিকচিক করছে, গাল বেয়ে পড়ছে। দেখতে অদ্ভুত সুন্দর লাগছে। ফর্সা লালাপ গালে হাত বাড়িয়ে ইজান ছুলো তার বইয়ের অশ্রুবিন্দু। আঙ্গুলে এক ফোঁটা জল নিয়ে সে বিমূঢ় চোখে দেখে গেল তার ইসমিতাকে। কোনো কথা বাড়ালো না, আর দাঁড়িয়ে রইল। ইসমি এক ঝটকায় ওর হাত ছেড়ে ফেলে বারান্দায় গিয়ে দরজা আটকে দিল। ইজান আটকালো না, নিজের জায়গায় দাঁড়িয়ে রইল। তার মস্তিষ্ক উত্তপ্ত, বুকে আগ্নেয়গিরি, আর দুটো চোখ মরুভূমির চেয়েও শুষ্ক। তবে বাইরে থেকে সে ঠান্ডা, কারণ বিবাহিত জীবনের এই 5টি বছর ইতিপূর্বে তার ইসমিতার এমন তেজদীপ্ত রূপ, এমন কণ্ঠস্বর সে শোনেনি। তাই সে আশ্চর্যান্বিত। বোধগম্য হচ্ছে না তার এই মুহূর্তে কি করা উচিত। তবে এটুকু আন্দাজ করতে পারছে ইস্মিতা তাকে ভালোবাসার পাশাপাশি তার জন্য চরম ঘৃণাও মনে পুষে রেখেছে। আর সেই ঘৃণার একমাত্র কারণ তাদের বাচ্চাটা। মনে মনে সে যা আন্দাজ করত তাই। এর মানে কি ইসমি ইজানের থেকেও বেশি ভালোবাসে তাদের ওই ছোট্ট ভ্রূণটিকে, যার শরীরের পূর্ণাঙ্গ গঠনই তখন হয়নি। সেই অগঠিত ভ্রূণ বাচ্চাটার না থাকা সত্ত্বেও ইসমিতা ওকেই বেশি ভালোবাসে, এবং এত বছর পরে এসেও। অথচ ইসমি ওই ভ্রূণটার ছিন্ন ভিন্ন অংশটা পর্যন্ত দেখেনি। ইজানের বুকের ভেতর যন্ত্রণার এক মিশ্রণ দোলা দেয়। সেই মৃত ভ্রূণের স্মৃতি ভাসতেই হাঁসফাঁস লাগে ওই মাংসপিণ্ডটার কথা মনে করে। গলা শুকনো লাগে তার। কয়েকবার পানি গিলে সে গ্লাস ভরে, কিন্তু তৃষ্ণা মেটে না। এমন যেন একটা আস্ত সমুদ্র গিলে ফেললেও তার পিপাসা মিটবে না। ইজানের ক্লান্ত লাগে, শরীর ভেঙে আসতে চায় হুট করে, চোখ ঝাপসা হয়ে আসে। সে বারান্দার দরজা ঘেঁষে ধপ করে মাটিতে বসে পড়ে। কেমন যেন খালি শূন্য মনে হয় ওর নিজেকে। সে হেসে ফেলে ঘর কাঁপিয়ে আচমকা। হাসতে হাসতে চোখে জল জমে ওর। তাচ্ছিল্য আর উচ্চস্বরে বলে, বাপ হয়ে সন্তানকে মেরে ফেলেছি আমি, এর জন্য এত ঘৃণা পুষিস আমার জন্য? কই, কখনো তো মুখ ফুটে বলিস নি আমায়। তার মানে কি ধরে নেব তোর মনে এক আর মুখে আর এক? অনেকক্ষণ কোনো জবাব আসে না বারান্দার দরজার ওপাশ থেকে। যেন আশেপাশে কেউ নেই। ইজানের মোটেও এই অবাধ্যতা সহ্য হয় না। সে খেকিয়ে ওঠে। ইসমির জবাব আসে কয়েক মুহূর্ত পরে। আপনি কি ভেবে নেবেন, ধরে নেবেন, সেটা একান্তই আপনার বিষয়। কারণ আপনার নিজস্ব স্বাধীনতা আছে আমাকে নিয়ে সন্দেহ করার, যা খুশি ভাবার। এক্ষেত্রে আমার কিছুই বলার নেই। কিন্তু আমার যেহেতু স্বাধীনতা নেই, তাই মনে মুখে কি আছে তা বলতে পারছি না আমি। আজ একটা দিন শুধুমাত্র এই মেয়েটাকে নিয়ে বাইরে বেরিয়েছে। কি হলো এর মধ্যে? একটা বাচ্চা দেখেছে, কোলে নিয়েছে। তারপর থেকেই তার এই শান্তশিষ্ট বউটি এমন রুক্ষমূর্তি হয়ে গেছে। বুক চিরে ফেলা কথা বলছে। ইজানের বিশ্বাস হয় না এই মেয়েকে। এ তার ইস্মিতা হতে পারে না। প্রতিটা শব্দ তার হৃদয়ে ছুরি দিয়ে খোঁচানো হচ্ছে। কিছুক্ষণের জন্য সে স্থির হয়ে বসে থাকে, তারপর কঠিন কণ্ঠে বলে, এই, তোকে আমি ভালোবাসি। আপনার মুখে ভালোবাসার কথা মানায় না। ইজান বড্ড বিস্মিত হয়ে পড়ে। হজম হয় না কথাগুলো। রুক্ষ স্বরে জিজ্ঞাসা করে, তাহলে কি মানায়? জোর জবরদস্তি, সন্দেহ, গালাগালি, স্বাধীনতা হরণ করা, কাঠপুতুল বানিয়ে রাখা, মর্জি মতো না হলে গায়ে হাত তোলা, নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেয়া।
এই সমস্ত কথা কাজেই আপনাকে বানায়। উগ্র কথার ভার সইতে বাধ্য হওয়া ইজান আক্রোশপূর্ণ কণ্ঠে বলে, আমি এমনই, জানতিস তুই। সব জেনে তাহলে ফিরে এসেছিস কেন? আমি তো জানি তোকে আনতে, সুযোগ ছিল তো, কাজে লাগাসনি কেন? ভালোবাসতাম বলে। ঝরঝরে দৃঢ় গলায় বলে ইসমি। কান ঝাঝা করে উঠে ইজহানের। সে তৎক্ষণাৎ এলোমেলো পায়ে উঠে দাঁড়ায়, বারান্দার দরজা ঠেলে প্রবেশ করতে চায়। ইসমি ভেতর থেকে খুলে না সেটা। ইজহান প্রথমে থাবা বসায়, এরপর প্রচণ্ড লাথি একের পর এক। ইসমি একসময় বাধ্য হয়ে দরজা খুলতে। রুক্ষমূর্তি ধারণ করা ইজহান চুলের মুঠি টেনে বিছানায় এনে ফেলে ওকে, গলা চেপে ধরে দু হাতে শীতল আর হিংসাত্মক স্বরে বলে, সেই থেকে বলে যাচ্ছিস ভালোবাসতাম ভালোবাসতাম। কি হাস্যকর! ভালোবাসা কি কখনো অতীতবাচক হয়? যে ভালোবাসা সত্যি, তার শব্দ সংজ্ঞা চিরকাল একই থাকে, একটুও বদলায় না। ভালোবাসা মানে সজীবতা, যার অনুভূতি কখনো নষ্ট হয় না। অথচ তুই বলছিস ভালোবাসতাম। মূর্খ মহিলা, শোন, ভালোবাসা যেমন কখনো নিঃশেষ হয় না, তেমনি এই শব্দটারও কোনো অতীত ভবিষ্যৎকাল হয় না। ভালোবাসতাম বলার মানে হলো তুই কোনোদিনই ভালোই বাসিস নে। ইসমির দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। ছাড়া পাবার জন্য ছটফট করে উঠতে চায় দেহটা, কিন্তু সে নড়ে চড়ে না, চিৎকার করে না, শুধু অস্পষ্ট দৃষ্টিতে দেখতে থাকে হিংস্র সত্তা ধারণ করা স্বামী নামক পুরুষটিকে। মনে মনে প্রার্থনা করে সেই অবস্থায় নিঃশ্বাসটুকু নিয়ে নিক লোকটা, মুক্তি দিক ওকে এই নরক যন্ত্রণা থেকে। ইসমি কেমন ধীরে স্থির দেখে ইজানের হাত জোড়া শিথিল হয়ে আসে। এক পৃথিবী বিস্ময় নিয়ে সে তাকিয়ে থাকে এই মেয়েটির দিকে। আকুতি ভরা কণ্ঠস্বর কোথায়, বাচ্চার ছটফটানি কোথায়? ছাড়া পাওয়ার জন্য এতটুকু ইচ্ছে কি ওর নেই? ইজান চোখ বুঝে ফেলে। কি ভেবেছে এই মেয়ে এত সহজে মরে যাবে? এরপর ইজানকে একাকিত্ব উপহার দিয়ে শাস্তি দিবে। মুক্তি চায় ইজানের থেকে, মুক্তি। মস্তিষ্কের পোকাটা আবারও কিলবিলি করে উঠে ওর। চোখ রক্তবর্ণ হয়ে যায়, রাগে শরীরের প্রতিটা কোষ ফুঁসে উঠে একসাথে। সামনে থাকা চেয়ারটা লাথি দিয়ে সে উল্টে ফেলে, আশ্রে ভাঙে সবকিছু। ভাঙচুরের শব্দ পেয়েও ইসমি উঠে না, আগের মতো স্থির পড়ে থাকে বিছানায়, কোনো হেলদোল করে না, শুধু চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ে অশ্রুধারা। তা দেখে উদ্ভ্রান্ত ইজানের সবকিছু এলোমেলো লাগে, মাথা চেপে ধরে সে। ইসমি কেন ওকে থামাচ্ছে না, থামতে বলছে না। রাগে ওর কপালের শিরাগুলো ফুলে ওঠে, স্পষ্ট হয়ে ওঠে। ইজানের চোখে ক্ষোভের আগুন, আক্রোশ তার গলার গভীর থেকে বেরিয়ে আসে। হাত মুষ্টিবদ্ধ করে দেয়ালে তীব্র ঘুষি বসিয়ে সে গর্জে ওঠে, 5টা বছর তুই আমার কাছে, অথচ আমি বুঝতেই পারিনি তুই আর ছলনামের মধ্যে কোনো পার্থক্য নেই। তুই ঠিক সবার মতোই ভালোবাসার নামে, যত্নের নামে আমাকে এতদিন ভুলিয়ে রেখেছিস। নিজের সাবিত্রের মুখোশ পরে সবাইকে দেখিয়েছিস তুই দেবী, আর আমি এক অত্যাচারী স্বামী, যাতে সবাই ভাবে আমি খারাপ, আমি উগ্র। আমি তোর জীবনটা দুর্বিষহ করে তুলেছে, নরকে পরিণত করেছে। প্রতিশোধ নিচ্ছিস তাই না? তোর সন্তানকে মেরে ফেলেছে তাই? ভুল, আপনি ইসমিকে মেরে ফেলেছেন, আর মৃত মানুষ প্রতিশোধ নিতে পারে না। শুয়ে থাকা ইসমির নিঃশ্বাস ভারী হয়ে আসে, চোখের কোণ টনটন করে, কিন্তু মুখের বিভীষিকাময় হাসিটা স্থির থাকে। ইজান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে, যেন আর কোনো প্রতিক্রিয়া দেখানোর শক্তি তার মধ্যে অবশিষ্ট নেই। সে দেখে তার স্মিতার হাসি বিধ্বংসী দৃষ্টিতে। তার আদরের স্মিতা কি জানে তার ক্ষতবিক্ষত বুকের ভেতর রক্তবন্যা বয়ে যাচ্ছে? ইহসান শ্রীজাদের শেওড়াপাড়ার বাড়িতে জামাই আদর খেতে চলে গেল বললে অবশ্য ভুল বলা হয়। বলা যায় শ্রীজার মনে দুঃখ কামাতে সে বাধ্য হয়েছে আসতে, কারণ 22 বছরের ধ্যারি মেয়ে গত রাতে ঘুমানোর সময় তার আড়ালে কাঁথায় মুখ লুকিয়ে কেঁদেছে ভীষণ, ওকে মিস করবে বলে। রাতে হুট করে নাক টানার শব্দ কর্ণপাত হতেই ঘুম থেকে ধরফরিয়ে ওঠে এহসান। কারণ জিজ্ঞাসা করলে প্রথমে কিছুই বলতে চাইছিল না শ্রীজা, চাপাচাপি করাতে স্বীকার করেছে অনেক পরে। তার শ্রীজা, তার বউ তাকে মিস করবে বলে এমন বিব্রতকর পরিবেশ তৈরি করে ফেলেছে দেখে এহসানের মাথায় গন্ডগোল লেগে গেল। তাই একটা দিন শ্রীজার সঙ্গে শেওড়াপাড়ায় কাটিয়ে আসার সিদ্ধান্ত নিল। পরের দিন বিকালের দিকে তাই চলে এলো ওদের বাড়ি। মাসখানেক পর নিজ বাড়িতে সবাইকে পেয়ে আগের উৎফুল্লতায় ফিরে এলো শ্রীজার মাঝে। বাবা, এলিজা, নীলুফুপি সবাইকে যে কি মিস করতো এটা শুধু তার মন জানে। এহসান ওকে হাসি খুশি দেখে মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেললো, যদিও তার হিংসা লাগছিল, কারণ বাকি 6টা দিন শ্রীজাকে ছাড়া সে একা ঘরে একা বিছানায় ঘুমাবে। কতটা কষ্ট হবে ওর, ভেবেছে কি এই পাশানি। সন্ধ্যা নামতে না নামতে শ্রীজাকে কাছে পাওয়া দায়ী হয়ে গেল। একবার রান্নাঘরে, একবার ছাদে, আবার কখনো শয্যাশায়ী বাবার ঘরে ছোটাছুটি চলছে মেয়েটার। এহসান এলিজার সাথে বসে টিভি দেখার বাহানায় চুপচাপ বসে এসব দেখলো। সবার খেয়াল রাখছে, রাখুক না, কিন্তু তাই বলে ওকে ভুলে যাবে? একবারও এসে দেখা দেবে না?
জিজ্ঞাসা করবে না ওর কিছু প্রয়োজন আছে কিনা, অন্তত আছে না গেছে সেটা তো দেখবে। সে বেশ অসন্তুষ্ট হলো, আকাঙ্ক্ষা নিয়ে কাতর চোখে মেয়েটার একবার কাছে পাওয়ার প্রত্যাশা করলো, কিন্তু এক পর্যায়ে যখন দেখলো ওর অস্তিত্বই মেয়েটা মনে রাখছে না, তখন চুপচাপ উঠে শোবার ঘরে চলে গেল। পকেটে ভাইব্রেট হতেই ফোন বের করে দেখলো মেসেজ এসেছে কয়েকটা আননোন নাম্বারে। মেসেজগুলো পড়ার পর এহসানের বুকে কম্পন আর ঠোঁটে বিচিত্র হাসি খেলে গেল। পরক্ষণে কঠিন হলো চেহারা। ফিরতি মেসেজে সে লিখলো, তোর সবই আমার জানা, কিন্তু ভুলে যাস না তুই যা চাস তা আমার, আর যা আমার তা আমারই থাকবে। আর যদি তাতে হাত বাড়াস হাতটাই থাকবে না, সে তুই যেই হোস না কেন। সেন্ডে ক্লিক করে মেসেজটা পাঠিয়ে দেয়ালে একটা ঘুষি বসালো এহসান। তখনই চোখ চলে গেল দরজার দিকে। দরজার ফাঁক দিয়ে দেখলো সৃজা নীলুফুপির সাথে পরোটা বেলতে বেলতে দুষ্টুমি করছে, হাসছে। পড়াশোনায় মগ্ন থাকা এলিজাকে ময়দা মাখিয়ে জ্বালাচ্ছে ইচ্ছা করে। এহসানের বুক পিত্তি জ্বলতে জ্বলতে কয়লা হয়ে গেল। ইচ্ছে করলো হাত ধরে টেনে নিয়ে এসে শাসন করে জিজ্ঞাসা করে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।